আজকে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস টপিকসের আন্ডারস্ট্যান্ডিং ব্যালেন্স শিট এই রিডিংটা কভার করবো ইনশাল্লাহ। এর আগে আমরা কভার করেছি আন্ডারস্ট্যান্ডিং ইনকাম স্টেটমেন্ট, এখন আমরা কভার করবো আন্ডারস্ট্যান্ডিং ব্যালেন্স শিটস। তো একটা জিনিস আপনি নামগুলো থেকে একটা জিনিস হয়তো বুঝতে পারবেন খেয়াল করলে, যে আন্ডারস্ট্যান্ডিং ইনকাম স্টেটমেন্ট, নট দ্যাট আমরা আসলে ইনকাম স্টেটমেন্ট প্রিপারেশনটা এখানে শিখি না, রেদার আমরা ইনকাম স্টেটমেন্টটাকে বুঝার ক্যাপাসিটি এখানে ডেভেলপ করি। ব্যালেন্স শিটের ক্ষেত্রেও তাই, আন্ডারস্ট্যান্ডিং ব্যালেন্স শিট, যে কোথায় কি থাকে, কি চেঞ্জ আসছে আপনার ইউএস গ্যাপ এবং আইএফআরএস এর মধ্যে, এগুলা আমাদের অ্যানালাইসিসের ক্ষেত্রে কিভাবে ইম্প্যাক্ট, এই এই বিষয়গুলো মূলত আমরা দেখে থাকি। বেশ কিছু আছে, এগুলো সবগুলাই ইনশাল্লাহ আজকে আমরা কভার করব। তো ফার্স্ট হচ্ছে describe the elements of the ব্যালেন্স শিটের মেইন এলিমেন্টস কি কি? অ্যাসেটস, লায়াবিলিটিস এন্ড ইকুইটি, তাই তো? তো এগুলোই আমরা বুঝার কি কি এলিমেন্ট আসলে এখানে থাকে। ব্যালেন্স শিট যেটাকে আমরা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনও বলে থাকি বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল কন্ডিশনও বলতে পারি। এটা কি করে? ডিসক্লোজেস হোয়াট অ্যান এন্টিটি ওনস অর কন্ট্রোল, what it owes, and what the owner's claim are at a specific point in time. তো এন্টিটি যেটা ওন করে বা কন্ট্রোল করে সেটা কি? সেটা হচ্ছে অ্যাসেট। তার মানে একটা এন্টিটি বা একটা বিজনেসের কি কি অ্যাসেট আছে। হোয়াট ইট ওজ, যেগুলা ও করে সেগুলো কি? সেগুলো হচ্ছে আপনার লায়াবিলিটিস। অ্যাসেট, টোটাল অ্যাসেট থেকে টোটাল লায়াবিলিটিস বাদ দিলে যে বাকি যে অংশটা থাকে সেটা কি? ওনার্স ক্লেইম। ওনার্স ক্লেইম হচ্ছে ইকুইটি। এবং একটা জিনিস আমরা খেয়াল করব যে এটা কি হয় এট এ স্পেসিফিক পয়েন্ট ইন টাইম। ব্যালেন্স শিটটা তৈরি হচ্ছে একটা স্পেসিফিক পয়েন্ট ইন টাইমে, একটা ডেতে। হ্যাঁ, লেখা থাকে কি? ফাইন্যান্স স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অ্যাজ এট say 31st December 2021 or whatever the date may be, অর্থাৎ একটা স্পেসিফিক পয়েন্ট ইন টাইমে তার কি অ্যাসেট আছে, কি লায়াবিলিটিস আছে এবং ইকুইটি কত আছে সেটা শো করে হচ্ছে আমাদের ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। The financial position of a company is described in terms of basic elements, কি কি elements? Assets, liabilities and equity. So what is asset? Assets are what the company owns or controls. More formally, assets are resources controlled by the company as a result of past events and from which future economic benefits are expected to flow to the entity. তো অ্যাসেটটা আসলে কি নরমালি কোনো একটা পাস্ট ইভেন্ট থেকে তৈরি হয়। কি পাস্ট ইভেন্ট? দ্যাট মিনস আপনি হয়তো পারচেজ করছেন কোনো একটা কিছু, তাতে আপনার কাছে একটা অ্যাসেট আসলো, যে আপনি একটা অ্যাসেট পারচেজ করলেন। দিস ওয়েতে আছে মূল বিষয়টা। অ্যাসেটটা আমরা নরমালি আপনার নরমাল আন্ডারস্ট্যান্ডিং এ আপনি অ্যাসেট বলতে যা বুঝেন সেটাই আসলে অ্যাসেট, এখানে নাথিং ডিফারেন্ট। লায়াবিলিটিস, লায়াবিলিটিসটা কি? হোয়াট আর দ্য কোম্পানি ওজ, আপনার কাছে অন্যরা যা পাবে সেটা হচ্ছে আপনার লায়াবিলিটি। মোর ফর্মালি, লায়াবিলিটিস রিপ্রেজেন্ট obligations of a company arising from past events, the settlement of which is expected to result in future outflow of economic benefits from the entity. আপনার লায়াবিলিটি থাকলে কি হয়? ওই লায়াবিলিটিটা at some point আপনাকে সেটেল করতে হবে। সেটেল করতে হলে আপনার কি হবে? সাম ইকোনমিক বেনিফিট আপনার কাছ থেকে চলে যাবে। ইকোনমিক বেনিফিটটা কি? ধরেন আপনার কাছে ক্যাশ আছে, আপনি হয় ক্যাশ দিয়ে আপনি সেটেল করবেন, অথবা আপনি আদার কোনো অ্যাসেট দিবেন, কিছু একটা ওয়েতে, অর্থাৎ সামথিং উইল বি গোয়িং আউট অফ ইয়োর কোম্পানি। ইকুইটি, ইকুইটি রিপ্রেজেন্টস ওনার্স রেসিডুয়াল ইন্টারেস্ট। যেটা বলছিলাম যে আমাদের টোটাল অ্যাসেট আছে সে 100 মিলিয়ন, লায়াবিলিটিস আছে 40 মিলিয়ন, তাহলে ডিফারেন্স যেটা 60 মিলিয়ন, এটা কি? এটা হচ্ছে ওনার্স ইকুইটি, অর্থাৎ ওনারদের সম্পদ। এটা in company's assets after deducting the liabilities, commonly known as shareholders equity
বা এটাকে আমরা ওনার্স ইকুইটিও বলে থাকি। ইকুইটি ইজ ডিটারমাইন্ড বাই সাবট্রাক্টিং দ্য লায়াবিলিটিস ফ্রম দ্য অ্যাসেটস অফ এ কোম্পানি, গিভিং রাইজ টু অ্যাকাউন্টিং ইকুয়েশন A minus L equal to E. A equal to L plus E. Describe uses and limitations of balance sheet in financial analysis. So আমরা যখন ব্যালেন্স শিটকে ইউজ করছি ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের ক্ষেত্রে, অবশ্যই সেখানে সেটা যেরকম কিছু ইউজেস আছে সেরকম কিছু লিমিটেশনস আছে, এগুলো আমরা এখানে দেখব। দ্য ব্যালেন্স শিট প্রোভাইডস ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট এ কোম্পানিজ ফাইন্যান্সিয়াল কন্ডিশন। ব্যালেন্স শিট থেকে আমরা কি জানতে পারি? কোম্পানির ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কি সেটা আমরা জানতে পারি। বাট দ্য ব্যালেন্স শিট অ্যামাউন্টস অফ ইকুইটি should not be viewed as a measure of either market or intrinsic value of a company's equity for several reasons. কিন্তু একটা জিনিস দেখেন, আমরা যে বললাম যে অ্যাসেট আছে আমাদের কাছে $100 মিলিয়ন এবং আমার লায়াবিলিটিস আছে হচ্ছে $40 মিলিয়ন। সো অ্যাজ পার ইকুয়েশন আমার এখানে ইকুইটি আছে হচ্ছে $60 মিলিয়ন, তাই তো? বাট এই ক্ষেত্রে আমাদেরকে একটু কশাস হইতে হবে। আসলে এই $60 মিলিয়ন দিয়ে আমরা কোম্পানির অ্যাকচুয়াল যে ভ্যালু সেটা আমরা আসলে বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ আমাদের ব্যালেন্স শিটে যে অ্যাসেট গুলা সেটাই এখানে আমরা আলোচনা করব, তারপরেও এখানে আবার একটু বলি। এই যে অ্যাসেট গুলা, এই অ্যাসেটটা কিভাবে হয়? দেয়ার আর ডিফারেন্ট মেথডস এর মধ্যে আপনাকে মিক্সড মেথড, কিছু অ্যাসেট আমরা হিস্টোরিক্যাল প্রাইসে, অর্থাৎ যে প্রাইস আমরা কিনলাম সেখান থেকে বছর বছর ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে বাকিটুকু আমরা দেখাচ্ছি, আমরা ফেয়ার ভ্যালুকে কিন্তু কনসিডার করছি না। আবার কিছু কিছু অ্যাসেটের ক্ষেত্রে আমরা ফেয়ার ভ্যালু কনসিডার করছি, কিন্তু ফেয়ার ভ্যালু কনসিডার করলেও সেটা কোন সময়ের ফেয়ার ভ্যালু? ফেয়ার ভ্যালু এট যেই সময়টাতে ব্যালেন্স শিটটা তৈরি করা হয়েছে, সে 31শে ডিসেম্বর 2021-এ তৈরি করা হয়েছে, তাহলে 31শে ডিসেম্বর 2021-এর যে ফেয়ার ভ্যালু সেটা, তো সেইটা আর আজকের ফেয়ার ভ্যালু তো সেম না। সো আমি যখন যেই সময়টাতে আমি আমার ভ্যালুয়েশন করছি, আমি যখন যেই সময়টাতে আমার ইকুইটির ভ্যালুটা বের করছি, ওই সময় ফেয়ার ভ্যালু কত সেটা কিন্তু ব্যালেন্স শিটের মধ্যে নাই। এটাই হচ্ছে প্রবলেম, যে আমাদের এখানে যে ইকুইটিটা ইট ক্যান বি হায়ার অর লোয়ার। যখন আমরা এই যে $60 মিলিয়ন, এইটাই তো আমরা যদি এই কোম্পানিটাকে পারচেস করতে যাই আজকে, ইট শুড বি কনসিডার্ড অ্যাজ দ্য ভ্যালু। ইফ এই অ্যাসেটটা ফেয়ার ভ্যালু হয়, লায়াবিলিটিস গুলো ফেয়ারলি রিপোর্টেড হয়, তাহলে কিন্তু এটাই হওয়ার কথা ছিল। কিন্তু সমস্যাটা ওইখানেই, যে ব্যালেন্স শিটে আসলে এখানে হিস্টোরিক্যাল মেথডে অনেক ক্ষেত্রে অনেক অ্যাসেট গুলা আপনার বুক করা হচ্ছে, আবার কিছু আছে যেগুলো হচ্ছে ফেয়ার ভ্যালুতে করা হচ্ছে, কিন্তু ফেয়ার ভ্যালুতে করা হইলেও যে ডেটে ব্যালেন্স শিটটা তৈরি করা হয়েছে ওই ডেটের ফেয়ার ভ্যালু। দিস ইজ দ্য লিমিটেশন। ফার্স্ট, ব্যালেন্স শিট আন্ডার কারেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড. Current accounting standards is a mixed model with respect to measurement. Some assets and liabilities are measured based on historical cost, sometimes with adjustment, whereas other assets and liabilities are measured based on fair value. যেটা বললাম যে মিক্সড মেথড, কিছু হিস্টোরিক্যাল কস্ট হচ্ছে, কিছু ফেয়ার ভ্যালুতে হচ্ছে, which represents its current value as the balance sheet date. The measurement basis may have a significant effect on amount reported. এই যে মেজারমেন্ট বেসটা, এইটার কি করে আমাদের যে অ্যামাউন্টটা রিপোর্টেড হচ্ছে ব্যালেন্স শিটে, এটাকে আপনার সিগনিফিকেন্টলি ইনফ্লুয়েন্স করে থাকে। সেকেন্ড প্রবলেমটা কি? ইভেন দ্য আইটেমস মেজার্ড এট কারেন্ট ভ্যালু রিফ্লেক্ট দ্য ভ্যালু দ্যাট ওয়াজ কারেন্ট এট দ্য এন্ড অফ দ্য রিপোর্টিং পিরিয়ড। যে কথাটা বলছিলাম, যে ডেটে আসলে ব্যালেন্স শিট তৈরি করা হচ্ছে ওই ডেটের আপনার কারেন্ট ভ্যালুটা শো করতেছে। The values of those items obviously can change after the balance sheet is prepared. ব্যালেন্স শিট প্রিপেয়ার করার পরে আমাদের কাছে আসা পর্যন্ত, আমরা যখন ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসটা করব, বাই দিস টাইম কি হয়, এই ফিগারগুলো অনেক ক্ষেত্রেই চেঞ্জ হয়ে যেতে পারে। থার্ড প্রবলেম, value of a company is a function of many factors including future cash flows expected to be generated by the company and current market condition. সো আমরা যখন ভ্যালুয়েশনটা করি,
এটা কিন্তু শুধুমাত্র অ্যাসেট বেসড ভ্যালুয়েশন না, আমাদের ফিউচারে এই বিজনেসটা থেকে দেখেন আপনার হয়তোবা $100 মিলিয়ন 10টা কোম্পানি আছে, এই 10টা কোম্পানির সবগুলা কিন্তু সিমিলার ফিউচার এক্সপেক্টেড ক্যাশ ফ্লো হবে না, বেসড অন যে আপনার টাইপ অফ বিজনেস, তারপরে হচ্ছে গিয়ে তার মধ্যে যে হিউম্যান স্কিল, ম্যানেজমেন্ট স্কিল, তারপরে এরিয়া অফ ওয়ার্ক, এগুলোর উপরে বেস করে কিন্তু আপনার কোনো কোম্পানির ফিউচার এক্সপেক্টেড ক্যাশ ফ্লো বেশি হবে, কোনোটার কম হবে। সো দ্যাট সবগুলোকে আমরা কি সমানভাবে তখন দেখতে পারি না। সো আমাদের ইকুইটি ভ্যালুয়েশনের ক্ষেত্রে এই ফিউচার এক্সপেক্টেড ক্যাশ ফ্লো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং মার্কেটের কন্ডিশনটা কি দেখেন, একই কোম্পানি বিভিন্ন সময় বিভিন্ন প্রাইস হচ্ছে, তাহলে কি কোম্পানির ফান্ডামেন্টাল কি প্রতিদিন চেঞ্জ হয়? আজকে প্রাইস আছে 100 টাকা, কালকে হয়ে যাচ্ছে 105 টাকা, পরের দিন হয়ে যাচ্ছে 95 টাকা, তাহলে কি এটা প্রতিদিন প্রতিদিন চেঞ্জ হচ্ছে? না, চেঞ্জ হচ্ছে না। মার্কেটের ডিমান্ড, সাপ্লাই এবং আদার কন্ডিশনের উপরে বেস করে এই প্রাইসিংটা মুভ করে থাকে। সেম অ্যাজ আমরা যখন ইকুইটি ভ্যালুয়েশন করি তখনও মার্কেট কন্ডিশন এক্ষেত্রে ইম্প্যাক্ট করে থাকে। লাইক হচ্ছে আপনার মার্কেটে এখন ইন্টারেস্ট রেট কত, এক্সপেক্টেড ইন্টারেস্ট রেট, সেটা একটা ফ্যাক্টর। এই ইন্টারেস্ট রেটটা কি হয়, আপ হয়, ডাউন হয়, বেসড অন বিভিন্ন পলিসির কারণে, বিভিন্ন সিচুয়েশনের কারণে। Important aspects of a company's ability to generate future cash flows. For example, reputation, management skills are not included in the balance sheet. Balance sheet এর মধ্যে কি আমরা দেখতে পারি যে কোম্পানির রিপুটেশনটা কেমন বা ম্যানেজমেন্ট স্কিল কি, এটা কিন্তু আমরা ব্যালেন্স শিটের মধ্যে থাকে না। বাট আমরা যখন ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করি তখন these are the things also play their part. LOSC তে কি বলছে, ডেসক্রাইব অল্টারনেটিভ ফরম্যাটস অফ ব্যালেন্স শিট প্রেজেন্টেশন। সো ব্যালেন্স শিট প্রেজেন্টেশনের অল্টারনেটিভ ফরম্যাট গুলা কি কি হতে পারে? বোথ IFRS and US GAAP require firms to separately report their current assets, non-current assets, current liabilities and non-current liabilities. সো আপনি যখন ব্যালেন্স শিটটা তৈরি করবেন তখন হচ্ছে IFRS এবং US GAAP দুইটাই কিন্তু আপনাকে কি বলছে যে কারেন্ট অ্যাসেট থেকে নন কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট অ্যাসেট গুলো আলাদাভাবে দেখাইতে হবে, কারেন্ট লায়াবিলিটিস গুলো আলাদা দেখাইতে হবে, নন কারেন্ট লায়াবিলিটিস গুলো আলাদা দেখাতে হবে। দি কারেন্ট নন কারেন্ট ফরম্যাট ইজ নোন অ্যাজ ক্লাসিফাইড ব্যালেন্স শিট। এটাকে ক্লাসিফাইড ব্যালেন্স শিট বলা হয়। কেন? কারণ আপনি কারেন্ট এবং নন কারেন্ট কে আলাদাভাবে এখানে শো করছেন, ক্লাসিফাই করছেন। আন্ডার IFRS এটা কিন্তু আপনার অ্যালাউ করে কি, IFRS এবং US GAAP দুইজনই এটা অ্যালাউ করে। কিন্তু IFRS এ ফার্মস ক্যান চুজ টু ইউজ লিকুইডিটি বেসড ফরম্যাট অ্যাজ ওয়েল। IFRS কি করে, লিকুইডিটি বেসড ফরম্যাটটাকেও অ্যালাউ করে, US GAAP করে না। ইফ দ্য প্রেজেন্টেশন ইজ মোর রিলেভেন্ট অ্যান্ড রিলায়েবল, যদি এমন হয় যে লিকুইডিটি বেসড ফরম্যাটটাই মোস্ট রিলায়েবল, সেক্ষেত্রে লিকুইডিটি বেসড ফরম্যাটটাও আপনার অ্যালাউ করে থাকে। এই লিকুইডিটি বেসড প্রেজেন্টেশনটা সবচেয়ে বেশি কোথায় ইউজ হয়? মেইনলি ইউজ হচ্ছে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে, যেখানে হচ্ছে প্রেজেন্ট অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস ইন অর্ডার অফ লিকুইডিটি, লিকুইডিটির অর্ডার অনুযায়ী অ্যাসেট এবং লায়াবিলিটিস গুলোকে সাজানো হয়। ডিস্টিংগুইশ বিটুইন কারেন্ট নন কারেন্ট অ্যাসেটস, কারেন্ট নন কারেন্ট লায়াবিলিটিস। আচ্ছা, কারেন্ট এবং নন কারেন্টের মধ্যে মূল বিষয়টা যেটা, সেটা হচ্ছে যদি কোনো অ্যাসেট বা লায়াবিলিটি সেটা যদি এমন হয় তার লাইফ টাইমটা বা তার ইউজেস টাইমটা হচ্ছে উইদিন 1 ইয়ার বা 1 অ্যাকাউন্টিং পিরিয়ড, সেটা কিন্তু 1 ইয়ার বা 1 অপারেটিং সাইকেল আমরা বলতে পারি। সে কারণ অপারেটিং সাইকেলটা কি হতে পারে, 1 ইয়ারের চেয়ে বেশিও হতে পারে, তাই তো? সো 1 ইয়ার বা 1 অপারেটিং সাইকেলের মধ্যে যে জিনিসটা কনজিউম হয়ে যাবে বা ইউজড আপ হয়ে যাবে সেটাকে আমরা বলবো হচ্ছে কারেন্ট। আর যেটা আপনার 1 ইয়ার বা 1 অপারেটিং সাইকেলের চেয়ে বেশি সময় পর্যন্ত থাকবে সেটাকে আমরা বলি হচ্ছে নন কারেন্ট। Assets that are held primarily for the purpose of trading or that are expected to be sold, used up or otherwise realized in cash within 1 year or 1 operating cycle of the business, whichever is greater, যেটা বেশি হবে। অর্থাৎ 1 বছর বা অপারেটিং সাইকেল যদি 1 বছর থেকে বড় বেশি হয় তাহলে
এই অপারেটিং সাইকেলের মধ্যে যদি ইউজড আপ হয়ে যায় বা রিয়েলাইজড হয়ে যায় বা সোল্ড হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এটা কি বলবো? কারেন্ট। After the reporting period are classified as current assets. Assets not expected to be sold or used up within 1 year or one operating cycle of the business, whichever is greater, are classified as non-current assets, like long-term, long-lived assets. Liabilities expected to be settled, সেম থিং, লাইক আপনি কারেন্ট অ্যাসেটের কথা যেভাবে চিন্তা করতেছেন, সেম ওয়েতে আপনি লাইবিলিটিস কেও যদি এভাবে চিন্তা করেন যে এক্সপেক্টেড টু বি সেটেলড within 1 year or within one operating cycle of the business, whichever is greater, after the reporting period will be classified as current liabilities. যদি এটা 1 ইয়ার বা উইদিন ওয়ান অপারেটিং সাইকেলের মধ্যে সেটেল হবে না এইরকম হয় লায়াবিলিটিসটা, তখন আমরা সেটাকে বলি হচ্ছে নন কারেন্ট লায়াবিলিটিস। আচ্ছা, আমরা এখানে এই যে কারেন্ট অ্যাসেটের কিছু এক্সাম্পল যদি দেখি, কারেন্ট অ্যাসেটের এক্সাম্পল কি কি হইতে পারে? সে স্টেশনারি আপনি পারচেস করলেন, স্টেশনারি কি ইউজুয়ালি আপনার উইদিন 1 ইয়ার বা ওয়ান অপারেটিং সাইকেলের মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা, তাই তো? এটা কি? এটা হচ্ছে কারেন্ট অ্যাসেট। তারপরে হচ্ছে আপনার সে আপনি বাকিতে প্রোডাক্ট বিক্রি করলেন, ঠিক আছে? তাহলে আপনার কি হয়? রিসিভেবল তৈরি হয়। তাহলে রিসিভেবলস ইজ অলসো লাইক কারেন্ট অ্যাসেটস। আর নন কারেন্ট কোনগুলা? ধরেন আপনি ল্যান্ড পারচেস করলেন, সো ল্যান্ডটা কি হবে? 1 ইয়ারের মধ্যে আসলে এটা ইউজড আপ হওয়ার কোনো বিষয় নাই, বা আপনি একটা বিল্ডিং, ফ্যাক্টরি বিল্ডিং বানাইলেন, সেটা কি হবে? এটা লাইফটা এক্সপেক্টেড টু বি মোর দেন 1 ইয়ার বা ওয়ান অপারেটিং সাইকেল। বা আপনি মেশিন পারচেস করলেন, এগুলো হচ্ছে নন কারেন্ট অ্যাসেট। লায়াবিলিটিস এর ক্ষেত্রে আপনার কারেন্ট লায়াবিলিটিস কোনগুলো? আপনি ধরেন বাকিতে প্রোডাক্ট কিনলেন, তাহলে কি হয়? অ্যাকাউন্টস পেয়েবল। পেয়েবলটা কি ইউজুয়ালি আপনার 1 ইয়ারের মধ্যে দিয়ে দিতে হয়। তারপরে আপনি শর্ট টার্ম কোনো লোন নিলেন, শর্ট টার্ম লোন, অথবা আপনি সে শর্ট টার্ম লোন নিলেন, অ্যাকাউন্টস পেয়েবল, ওডি ওডি ইউজ করলেন, ওভারড্রাফট কাইন্ড অফ লাইক শর্ট টার্ম লোনের মতোই ওডি ইউজ করলেন। এগুলো হচ্ছে কি আপনার উইদিন 1 ইয়ারের মধ্যে আপনার সেটেল হয়ে যাওয়ার কথা, সেহেতু এই আইটেমগুলোকে কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে রাখা হয়। নন কারেন্ট কোনগুলা? মোস্ট পপুলার নন কারেন্ট আইটেম হচ্ছে আপনার লং টার্ম লোন, লং টার্ম ব্যাংক লোন বা টার্ম লোন আমরা যেটাকে বলি, সেটা আপনার হচ্ছে নন কারেন্ট লায়াবিলিটিস এর একটা উদাহরণ। কারেন্ট অ্যাসেট, আমরা এগুলোই আরেকটু ডিসক্রাইব ডিফারেন্ট টাইপস অফ অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস এন্ড দ্য মেজারমেন্ট বেসিস অফ ইচ। এর আগে আমরা দেখলাম হচ্ছে কারেন্ট নন কারেন্টের মধ্যে ডিফারেন্সিয়েট করলাম, এখন এগুলো আরেকটু ডিপে গিয়ে আমরা দেখবো আইটেমগুলো। তো কারেন্ট অ্যাসেটের মধ্যে ফার্স্ট একটা আইটেম হচ্ছে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। অর্থাৎ আপনার কাছে যে ক্যাশ আসছে বা ক্যাশের ইকুইভ্যালেন্ট। ক্যাশের ইকুইভ্যালেন্ট কি? আপনি ব্যাংকে টাকা রাখছেন, সেটা হইতে পারে ক্যাশের ইকুইভ্যালেন্ট। আপনি একবারে শর্ট নোটিসে কোনো ডিপোজিট রাখছেন, সেটা হইতে পারে ইকুইভ্যালেন্ট। ক্যাশ ইকুইভ্যালেন্ট আর হাইলি লিকুইড শর্ট টার্ম ইনভেস্টমেন্ট that are so close to maturity. Cash and cash equivalents are financial assets. Financial assets in general are measured reported at either amortized cost or fair value. So আপনার ক্যাশ ইকুইভ্যালেন্টে নরমালি অ্যামোর্টাইজড কস্ট অথবা ফেয়ার ভ্যালুতে রিপোর্টিং করা হয়। সো আমরা জাস্ট একেবারেই ক্যাশ যেটা, সেটার আসলে ফেয়ার ভ্যালু এবং হচ্ছে গিয়ে রিটেন ডাউন ভ্যালুর মধ্যে কোনো ডিফারেন্স আসলে থাকে না। কিন্তু আপনি ধরেন কোনো
শর্ট টার্ম একটা ডিপ ইনভেস্টমেন্ট করলেন, সে 1 মাস 2 মাসের জন্য, বা আপনি ট্রেজারি বিল পারচেস করলেন সে 30 ডেজ এর, 91 ডেজ এর, হ্যাঁ। তো এগুলাতে আপনার অনেক ক্ষেত্রে ফেয়ার ভ্যালুতে এগুলা রিপোর্টিং করা যেতে পারে, অথবা আপনার অ্যামোর্টাইজড কস্টে রিপোর্টিং করা যেতে পারে। মার্কেটেবল সিকিউরিটিজ কি? যেই সিকিউরিটিজ গুলো আপনি যে কোনো সময় সেল করতে পারবেন। হোয়াট ইজ সিকিউরিটিজ ক্যান বি লাইক ইকুইটি অর বন্ড, মানে ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। মার্কেটেবল সিকিউরিটিজ কিন্তু হচ্ছে গিয়ে যদি এমন হয় সেটা লং টার্ম, তাহলে তো তখন আসলে মার্কেটেবল হয় না। মার্কেটেবল মিনস হচ্ছে যেটা এনি টাইম আপনি সেল করতে পারেন। ধরেন আপনি ইকুইটি পারচেস করলেন, কোনো একটা কোম্পানির শেয়ার পারচেস করলেন, কিন্তু সেটা হচ্ছে লিস্টেড যদি হয়, এবং আপনি যদি এটা কেনার সময় ট্যাগিং করে দেন যে এটা আমি কিনতেছি উইথ দা মোটিভ যে আমি এনি টাইম এটা সেল করে দিব, ঠিক আছে, তখন হচ্ছে গিয়ে ট্রেড মোটিভে আপনি পারচেস করছেন, সেই ক্ষেত্রে সেটাকে আমরা মার্কেটেবল সিকিউরিটিজ এর মধ্যে রাখতে পারি, এবং এটা আমরা কারেন্ট অ্যাসেটের মধ্যে রিপোর্টিং করব। Marketable securities are also financial assets and include investment in debt or equity, যেটা বলছিলাম যে ডেবটও হইতে পারে অথবা ইকুইটিও হইতে পারে, that are traded in the public market whose value can be determined from price information in a public market. Examples of marketable securities include like treasury bill, notes, bonds, equity securities such as common stock and mutual fund shares. ট্রেড রিসিভেবল কিভাবে হয়? আমরা পাকিতে বিক্রি করলে কোনো কিছু সেখান থেকে রিসিভেবল হয়। দিস আর অ্যামাউন্টস ওড টু এ কোম্পানি বাই ইটস কাস্টমার্স ফর প্রোডাক্টস এন্ড সার্ভিসেস অলরেডি ডেলিভার্ড। দে আর টিপিক্যালি রিপোর্টেড অ্যাট নেট রিয়েলাইজেবল ভ্যালু। সো টিপিক্যালি এটা কি হয়? নেট রিয়েলাইজেবল ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করে পরে আমরা দেখাবো, বাট সিম্পলি এইটাই বুঝেন যে ধরেন কোনো ডিসকাউন্ট যদি থাকে, সে আমি পাবো হচ্ছে 20,000 টাকা, কিন্তু আমি হয়তো ডিসকাউন্ট দিব হচ্ছে 1,000 টাকা, তাহলে 19,000 টাকাই আমি রিপোর্ট করব। অথবা হচ্ছে গিয়ে এর মধ্যে একটা অংশ হয়তো বা আমি ডিফল্ট হবে, ব্যাড ডেট হয়ে যাবে, সো সেটা বাদ দিয়ে যেটা থাকবে, নেট যে টাকাটা আপনি পাবেন, রিয়েলাইজ করতে পারবেন, সেই অ্যামাউন্টটাই রিপোর্টিং হবে। অ্যান্ড অ্যাপ্রক্সিমেশন অফ ফেয়ার ভ্যালু বেসড অন এস্টিমেট অফ কালেক্টেবিলিটি। এই যে কালেক্টেবিলিটি অর্থাৎ কালেক্ট করতে পারবো কিনা এটার উপরে। Inventories are physical products that will eventually be sold to companies' customers, either in their current form or as inputs to a process to manufacture a final product. সো ইনভেন্টরিটা কি? ইনভেন্টরি হচ্ছে গিয়ে এমন আইটেম যেটা আমরা কিনলাম ওইভাবেই হয় বিক্রি করে দিব, আবার আরেকটা হইতে পারে যে এটা আমরা ফরম্যাটটা চেঞ্জ করে বিক্রি করবো। সে ধরেন আপনি এমন হইতে পারে যে আপনি মোবাইল ফোন পারচেস করছেন এন্ড দেন আপনি সেটা বিক্রি করে দিচ্ছেন, আপনি কোনো ফরম্যাট চেঞ্জ করছেন না। আরেকটা কি হইতে পারে, সে পাল্প এন্ড আদার ম্যাটেরিয়াল আপনি পারচেস করতেছেন এবং সেখান থেকে আপনি জুস বানাচ্ছেন, জুসটা আপনি সেল করছেন। দ্যাট মিনস আপনি ফরম্যাটটা চেঞ্জ করে র ম্যাটেরিয়াল থেকে আপনি এটাকে ওয়ার্ক ইন প্রোগ্রেসে নিয়ে গেলেন, তারপরে ফাইনাল প্রোডাক্টটা তৈরি করে সেটা বিক্রি করতেছেন। যে কোনো ফরম্যাটে আপনি বিক্রি করেন না কেন, এই আইটেম এটাকে বলা হয় হচ্ছে র ম্যাটেরিয়াল বা ফিনিশড প্রোডাক্ট, এইগুলাকে বলা হয় হচ্ছে ইনভেন্টরিজ, যতক্ষণ পর্যন্ত আপনার গোডাউনে সেটা থাকবে। ইনভেন্টরিজ আর মেজার্ড এট লোয়ার অফ কস্ট অ্যান্ড নেট রিয়েলাইজেবল ভ্যালু আন্ডার আইএফআরএস অনুযায়ী আপনার ইনভেন্টরিটা কিভাবে মেজার করা হয়, যে কস্ট অথবা নেট রিয়েলাইজেবল ভ্যালুর মধ্যে যেটা কম। মনে করেন আপনি কিনলেন হচ্ছে $10 মিলিয়ন দিয়ে আপনি ইনভেন্টরিটা কিনছেন, ঠিক আছে। এখন আপনি এটা বিক্রি করতে গেলে যদি ধরেন আপনি এই যে অবস্থায় আছে এই অবস্থাতেই আপনি সেল করতে যান, সেল করে আপনি পাবেন হচ্ছে ধরেন $10 মিলিয়ন, কিন্তু এটা আপনার বিক্রি করতে গিয়ে আপনার কিছু খরচ হবে। ধরেন যে অবস্থা আছে এক্স্যাক্টলি সেখান থেকে ধরেন প্যাকিং করতে হবে বা হচ্ছে গিয়ে আদার কিছু রিলেটেড কস্ট থাকতে পারে। ওই রিলেটেড যে কস্টটা ধরেন $1 মিলিয়ন হচ্ছে রিলেটেড কস্ট, তাহলে আপনার নেট রিয়েলাইজেবল ভ্যালু কত? $9 মিলিয়ন।
তাহলে আপনি কততে রিপোর্টিং করবেন? লোয়ার অফ কস্ট, তাহলে লোয়ার অফ কস্ট এবং নেট রিয়েলাইজেবল ভ্যালুর মধ্যে যেটা কম, তার মানে $9 মিলিয়ন আপনি আন্ডার আইএফআরএস রিপোর্টিং করবেন। এনআরভি ইজ দ্য এস্টিমেটেড সেলিং প্রাইস, ধরেন এই ক্ষেত্রে আমরা বললাম যে $10 মিলিয়ন, লেস এস্টিমেটেড কস্ট অফ কমপ্লিশন অ্যান্ড কস্ট নেসেসারি টু কমপ্লিট দ্য সেল। এই যে কমপ্লিশন এবং হচ্ছে নেসেসারি টু কমপ্লিট দ্য সেল আমরা ধরে নিলাম $1 মিলিয়ন। তাহলে আমরা এটা মাইনাস করলে পরে পাচ্ছি হচ্ছে $9 মিলিয়ন। এটা হচ্ছে কি আমাদের এনআরভি, নেট রিয়েলাইজেবল ভ্যালু। এটা কিসের আন্ডারে? এটা হচ্ছে আইএফআরএস অনুযায়ী যদি আমরা আমাদের রিপোর্টিংটা করে থাকি। Under US GAAP, inventories are also measured at lower of cost and NRV unless they are measured using last in first out method or retail inventory method. US GAAP এও আপনার সেম জিনিসটাই ফলো করা হবে, লোয়ার অফ কস্ট এবং এনআরভি শর্ত সাপেক্ষে। শর্তটা কি? যে যদি লিফোতে বা হচ্ছে রিটেল ইনভেন্টরি মেথডে ইনভেন্টরি ভ্যালুয়েশনটা যদি করা না হয়, অর্থাৎ যদি ফলো করা হয় এই যে ইনভেন্টরির যে রেকর্ডিং এর যে মেথডটা লিফো, ফিফো, এফকো, হ্যাঁ, এই মেথডগুলো আমরা দেখব পরে। সো এই মেথডটা যদি ইউজ না করা হয়, অর্থাৎ লিফো বা ইনভেন্টরি রিটেল ইনভেন্টরি মেথড, এই দুইটা মেথড ছাড়া অন্য মেথডগুলো ইউজ করলে আপনি ব্যবহার করতে পারবেন লোয়ার অফ কস্ট এন্ড এনআরভি মেথডটা। লোয়ার অফ কস্ট এবং এনআরভির মধ্যে যেটা কম সেটা। বাট লিফো বা রিটেল ইনভেন্টরি মেথড ইউজ করলে আপনারা এটা ইউজ করতে পারবেন না। তাহলে কি করতে হবে? ওয়েন ইউজিং লিফো or retail inventory methods, inventories are measured at lower of cost or market value. অর্থাৎ লিফো এবং রিটেল ইনভেন্টরি মেথডটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনাকে যেটা করতে হবে, লোয়ার অফ কস্ট, ধরেন $10 মিলিয়ন হচ্ছে লোয়ার অফ কস্ট, আর মার্কেট ভ্যালু ধরেন 11 মিলিয়ন। তাহলে আপনি কততে রিপোর্ট করবেন? রিপোর্টিং করবেন হচ্ছে 10 মিলিয়ন। ইউএস গ্যাপ ডিফাইন্স মার্কেট ভ্যালু, এবং এই যে মার্কেট ভ্যালুটা সেটা আবার ইউএস গ্যাপ কিভাবে ডিফাইন করে সেটা একটু দেখেন। অ্যাজ কারেন্ট রিপ্লেসমেন্ট কস্ট বাট উইথ আপার অ্যান্ড লোয়ার লিমিট। আপনার এই যে মার্কেট ভ্যালুটাকে বলা হচ্ছে কি? বলা হচ্ছে ইউএস গ্যাপ অনুযায়ী সেটাকে বলা হয় হচ্ছে যে সেটা কি হবে, সেটা হচ্ছে কারেন্ট রিপ্লেসমেন্ট কস্ট থেকে আপনার যে ইনভেন্টরি গুলো আছে এগুলো যদি আপনি এখন ওগুলাকে রিপ্লেস করতে যান, যে আপনার নতুন করে কিনে আপনি রাখবেন, সেই ক্ষেত্রে যে কস্টটা হবে সেই কস্ট। কিন্তু এটার একটা আপার এবং লোয়ার লিমিট আছে। দ্য রেকর্ডেড ভ্যালু ক্যান নট, এই আপার লিমিট আর লোয়ার লিমিটটা কি? রেকর্ডেড ভ্যালু ক্যান নট এক্সিড এনআরভি, তার মানে এই যে আপার লিমিটটা সেটা এনআরভির বেশি হইতে পারবে না, and cannot be lower than NRV less normal profit margin. ধরেন এনআরভি যদি হয় হচ্ছে 12 মিলিয়ন আর এনআরভি, তাহলে তার মানে কি এটা ম্যাক্সিমাম এই ইনভেন্টরি ভ্যালু, আপনার এই যে মার্কেট ভ্যালু রেকর্ড করা যাবে ম্যাক্সিমাম 12 মিলিয়ন, আর মিনিমাম হচ্ছে এই 12 মিলিয়ন মাইনাস নর্মাল প্রফিট মার্জিন, ধরেন আপনার যদি 10% হয় তাহলে 1.2 মিলিয়ন ইকুয়াল টু 10.8 মিলিয়ন। তার মানে আপনার এই ক্ষেত্রে কি হবে? ম্যাক্সিমাম এনআরভির মার্কেট ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম মার্কেট ভ্যালু ডিটারমাইন করা যাবে কি? ম্যাক্সিমাম হবে হচ্ছে 12 মিলিয়ন আর মিনিমাম হবে হচ্ছে 10.8 মিলিয়ন। দেন আপনি হচ্ছে কম্পেয়ার করবেন হচ্ছে যে আমার হিস্টোরিক্যাল কস্টটা কত বা আমার কস্ট কত। কস্ট হচ্ছে ধরেন 10 মিলিয়ন, তাহলে আপনি রিপোর্ট করবেন কততে? মার্কেট ভ্যালু ম্যাক্সিমাম 12 মিলিয়ন, মিনিমাম 10.8 মিলিয়ন, ধরেন এটা 10.8 মিলিয়ন, আর আপনার
আপনার কস্ট ইনভেন্টরি কস্ট কত? কস্ট হচ্ছে 10 মিলিয়ন, তাই তো? তাহলে আপনার এই দুইটার মধ্যে ছোট কোনটা? ছোট হচ্ছে 10 মিলিয়ন, তাহলে তখন আপনি 10 মিলিয়নে রিপোর্টিং করবেন। Other current assets, the amount shown in other current assets reflect items that are individually not material enough to require a separate line item on the balance sheet and so aggregated into single amount. সো আপনার এমন আরো অনেক অ্যাসেট থাকতে পারে যেটা হচ্ছে গিয়ে আদার হেডিং এ যাচ্ছে না, আদার কারেন্ট অ্যাসেটের হেডিং এ যাচ্ছে না। আবার হচ্ছে আপনি ওইটাকে আলাদা যে একটা হেডিং করবেন সেইটাও আসলে খুব লজিক্যাল না, কারণ সিগনিফিকেন্ট না অ্যামাউন্ট গুলা। ইন দ্যাট কেস আপনার এগুলাকে একসাথে করে আদার কারেন্ট অ্যাসেটের মধ্যে আপনি দিয়ে দিতে পারেন। Companies usually disclose the components of other assets in a note to financial statements. A typical item included in other current assets is prepaid expenses. Prepaid expenses are normal operating expenses that have been paid in advance. কোনো এক্সপেন্স অ্যাডভান্স পে করলে সেটাকে আমরা বলে থাকি প্রিপেইড এক্সপেন্স। এখন এই যে আদার কারেন্ট অ্যাসেটের মধ্যে আপনার যে আইটেমগুলো থাকে এগুলা নরমালি আমরা কি করি, আমরা ব্যালেন্স শিটের মধ্যে আদার কারেন্ট অ্যাসেট লিখে অ্যামাউন্টটা এখানে বসায় দেই, ধরেন 10 মিলিয়ন। আর এইটার যে ব্রেকডাউনটা, এই ব্রেকডাউনটা আমরা কোথায় দিই? নরমালি ফুট নোটস বা নোটসের মধ্যে আমরা দিয়ে দিই যে আদার কারেন্ট অ্যাসেটের মধ্যে আসলে কি কি আইটেম আছে। কারেন্ট লায়াবিলিটিস, সো কারেন্ট লায়াবিলিটিস কোনগুলো? যেগুলো হচ্ছে আপনার উইদিন 12 মান্থ অথবা ওয়ান অপারেটিং সাইকেলের মধ্যে যেগুলো সেটেল হয়ে যাবে সেগুলো হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিস আর দোজ লায়াবিলিটিস দ্যাট আর এক্সপেক্টেড টু বি সেটেলড উইদিন entities normal operating cycle held primarily for trading due to be settled within 12 months after the balance sheet date. এগুলোর মধ্যে কি কি আসে? লাইক ট্রেড পেয়েবল, also called accounts payable, are amounts that company owes its vendors for purchases of goods and services. In other words, this represents the unpaid amount as of the balance sheet date of the company's purchase on credit. আমরা যদি অন ক্রেডিটে বা বাকিতে পারচেস করে থাকি, যেটা পেয়েবল থাকে সেটাই হচ্ছে ট্রেড পেয়েবল। ফাইন্যান্সিয়াল লায়াবিলিটিস দ্যাট আর ডিউ উইদিন 1 year or operating cycle whichever is longer appear in the current liabilities section of the balance sheet. Financial liabilities include like borrowing such as bank loans, notes payable which refer to financial liabilities owed by a company to creditors including trade creditors and banks through a formal loan agreement and commercial paper. সো আপনার ব্যাংক লোন যদি সেটা শর্ট টার্ম হয় সেক্ষেত্রে সেটা আপনার কি হবে? কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে যাবে। তাছাড়া আমরা যদি নোটস পেয়েবল, নোটস পে ইজ এ কাইন্ড অফ নোটস পেয়েবলটাও আপনি যদি আপনি রিটেন আকারে যদি শর্ট টার্মের জন্য কোনো লোন নিয়ে থাকেন সেটাকে আপনার সেটা যে আপনি তার এগেনস্টে একটা ডকুমেন্ট আপনি প্রোভাইড করছেন, তখন সেটাকে বলতেছি আমরা নোটস পেয়েবল বা কমার্শিয়াল পেপার হইতে পারে। তো সেই আপনি কমার্শিয়াল পেপার ইস্যু করে যদি আপনি কোনো টাকা রেইজ করেন বা নিয়ে থাকেন সেগুলোকে আমরা বলতেছি ফাইন্যান্সিয়াল লায়াবিলিটিস, এবং যেহেতু এগুলো শর্ট টার্ম ইন নেচার অর্থাৎ লেস দেন 1 year হলে পরে তখন আমরা সেটাকে কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে শো করছি। অ্যাক্রুড এক্সপেন্সেস, also called accrued expenses payable, accrued liabilities and other non-financial liabilities. এগুলো কোনগুলো? আর expenses that have been recognized on a company's income statement but not yet been paid. আপনি কোনো একটা খরচ করলেন, পারচেজ করেছেন, ধরেন আপনার ইউটিলিটি বিল, আপনি সে ইলেকট্রিসিটি কনজিউম করেছেন কিন্তু এখনো আপনি বিলটা পে করেননি, তাহলে কি হবে? আপনার যেহেতু এই মাসে আপনি এটা কনজিউম করেছেন, এই মাসের জন্য এটা কি হয়ে যাবে? এক্সপেন্স হবে এবং এটা পেয়েবল হবে, কারণ আপনি এখনো পে করেন নাই। এগুলোই হচ্ছে অ্যাক্রুড এক্সপেন্স, যে আপনি ইউজ করে ফেলেছেন বা খরচ করে ফেলেছেন কিন্তু এখনো পে করেন নাই। Deferred income, also called deferred revenue or unearned revenue, arises when a company receives payment in advance of delivery of the goods services associated with the payment.
ডেফার্ড ইনকাম কোনটা? আপনি ইনকাম এখনো আর্ন করেন নাই, দ্যাট মিনস হচ্ছে আপনি সার্ভিসটা দেন নাই বা প্রোডাক্টটা ডেলিভারি করেন নাই, বাট আপনি অ্যাডভান্স রিসিভ করে ফেলছেন। তখন কি হয়েছে? আপনি ইনকামটা কিন্তু আপনার আর্নড হয় নাই বা ইনকামটা আপনি দেখাতে পারছেন না। তার মানে আপনার ইনকাম স্টেটমেন্টে এইটা হিট করতেছে না, এটা ইনকাম হিসেবে আসতেছে না, বাট আপনি তো টাকাটা পেয়ে গেছেন, অ্যাডভান্স পেমেন্ট রিসিভ করেছেন। ওইটাকে তখন আমরা বলি হচ্ছে ডেফার্ড ইনকাম বা আর্নড রেভিনিউ বা ডেফার্ড রেভিনিউ। এটা কি ব্যালেন্স শিটের মধ্যে কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে তখন থেকে যাবে, কারণ আপনি আর্ন করার আগেই টাকাটা পেয়ে গেছেন, তার মানে সেটা আপনার একটা লায়াবিলিটিস। তার এগেনস্টে আপনাকে কি করতে হবে? আপনাকে তার যেই কারণে আপনি পেমেন্টটা পাইলেন সেই বিষয়টা আপনাকে পারফর্ম করতে হবে, সে আপনার ওই প্রোডাক্টটা ডেলিভারি করতে হবে বা ওই সার্ভিসটা আপনাকে দিতে হবে। Non-current assets. Non-current assets এর মধ্যে like property, plant and equipment is one of the main component of non-current assets. So PPE, property, plant and equipment কে সংক্ষেপে আমরা বলে থাকি PPE। এগুলা কি tangible assets, তার মানে এগুলাকে আপনার দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, ফিল করা যায়, সেটা হচ্ছে tangible assets that are used in company operation and expected to be used over more than one fiscal year, লাইক আপনার বিল্ডিং, মেশিনারি, এগুলো আপনি সে একটা বিল্ডিং হয়তো বা লাইফ টাইম হচ্ছে 50 ইয়ার্স, তার মানে আপনি প্রত্যেক বছর 2% করে আপনি ইউজ করছেন। Examples of tangible assets treated as property, plant and equipment include land, buildings, equipment, machinery, furniture, natural resources such as like mineral, petroleum resources. IFRS permits companies to report PPE using either a cost model or revaluation model. IFRS অনুযায়ী যদি আপনি প্রিপেয়ার করেন অ্যাকাউন্টস, তাহলে আপনি আপনি কস্ট মডেল ইউজ করবেন অথবা রিভ্যালুয়েশন মডেল ইউজ করবেন। কস্ট মডেলটা কি? হিস্টোরিক্যাল কস্ট, অর্থাৎ যেই প্রাইসে আপনি কিনলেন সেই প্রাইসে আপনি রিপোর্ট করবেন, সেখান থেকে আপনি প্রত্যেক বছর যে ডেপ্রিসিয়েশনটা আপনি চার্জ করছেন ওটা মাইনাস করে বাকি অংশটুকু আপনি নেট ফিগারটা দেখাবেন। আর রিভ্যালুয়েশন মডেলটা কি? এভরি ইয়ার আপনি এটাকে রিভ্যালুয়েশন করে দেখবেন যে এটার আসলে এখন ভ্যালু কত আছে। যদি কোনো ধরনের ভ্যালু ফল করে যায়, যেতটুকু ফল করতেছে ওই সরি আপনি রিভ্যালুয়েশন মডেলে যেটা করুন, প্রত্যেক বছর আপনি রিভ্যালুয়েশন করে দেখবেন যে এখন ভ্যালুটা কত আছে। এমন হইতে পারে যে আপনার ভ্যালুটা আরো বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। যদি আপনার রিপোর্টেড যে অ্যামাউন্টটা আছে তার চেয়ে ভ্যালু কমে যায়, তখন আপনি এই এক্সট্রা আপনি চার্জ করবেন হচ্ছে কি বলে এটাকে, ডেপ্রিসিয়েশন চার্জ করবেন। আর যদি দেখা যায় না ভ্যালুটা আপনার বেশি আছে, তখন আপনি অ্যাসেট ভ্যালুটা বাড়ায় দেখাবেন। While IFRS permits companies to use cost model for some classes of assets and revaluation model for others, the company must apply the same model to all assets within a particular asset class. আপনার IFRS আপনাকে এই সুযোগটা দিছে যে আপনি কিছু অ্যাসেট ক্লাসের জন্য কস্ট মডেল ইউজ করতে পারেন আর কিছু অ্যাসেট ক্লাসের জন্য রিভ্যালুয়েশন মডেল ইউজ করতে পারেন। কিন্তু আপনি যেই মডেলটা যে ক্ষেত্রে আপনি ইউজ করবেন সেটা আপনাকে থ্রু আউট হোল অর্থাৎ সব সময়ই আপনাকে সেটাই ইউজ করতে হবে। আপনি চেঞ্জ করতে পারবেন না, বছর বছর চেঞ্জ করতে পারবেন না। বা একই ধরনের অ্যাসেটস, আপনি বিল্ডিং হচ্ছে গিয়ে আপনার 5টা বিল্ডিং আছে, একটা বিল্ডিং আপনি কস্ট মডেলে করলেন আর একটা রিভ্যালুয়েশন মডেলে করলেন, এইটা করা যাবে না, কারণ দুইটা কি সেম টাইপের অ্যাসেট, দুইটাই বিল্ডিং। সো দ্যাট আপনি যদি মনে করেন যে এটা রিভ্যালুয়েশন মডেল হওয়া উচিত, তাহলে ইট শুড বি রিভ্যালুয়েশন মডেল, ইট ক্যান নট বি কস্ট মডেল। আর যদি এটা কস্ট মডেল হওয়া উচিত মনে করেন, তাহলে সবগুলোই এক্ষেত্রে সবগুলো বিল্ডিংই কস্ট মডেল হবে, একটা কস্ট আর একটা রিভ্যালুয়েশন হবে না। ইউএস গ্যাপ পারমিটস অনলি কস্ট মডেল। ইউএস গ্যাপ আপনার কস্ট মডেল ছাড়া রিভ্যালুয়েশন মডেল পারমিট করে না। ইনভেস্টমেন্ট প্রপার্টি, আমরা এতক্ষণ দেখলাম কি প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। আরেকটা হচ্ছে কি ইনভেস্টমেন্ট প্রপার্টি। ইনভেস্টমেন্ট হিসাবে যদি কোনো প্রপার্টি পারচেস করা হয় সেক্ষেত্রে কি হবে? Some property is not used in production of goods or services or for administrative purposes. Instead, it is used to earn rental income or capital appreciation or both. আপনি একটা বিল্ডিং কিনলেন বা একটা ল্যান্ড কিনলেন, এটা আপনি
অপারেশনে ইউজ করবেন না, রেদার আপনি কিনতেছেন কেন, এটা আপনি ভাড়া দিবেন বা হচ্ছে গিয়ে পরে বেশি দামে বিক্রি করার জন্য আপনি কিনছেন। সেই ক্ষেত্রে আন্ডার আইএফআরএস সাচ প্রপার্টিজ কনসিডার টু বি ইনভেস্টমেন্ট প্রপার্টি, এইটাকে তখন ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসাবে কনসিডার করা হবে আন্ডার আইএফআরএস। ইউএস গ্যাপ ডাজ নট ইনক্লুড এ স্পেসিফিক ডেফিনেশন ফর ইনভেস্টমেন্ট প্রপার্টি। IFRS provides companies with the choice to report investment property using either cost model or fair value model. এখন IFRS আপনাকে ইনভেস্টমেন্ট প্রপার্টি, যদি আপনি রেন্টাল ইনকামের জন্য বা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের জন্য কোনো প্রপার্টি পারচেজ করে থাকেন বা ওন করেন, তখন সেটাকে আপনি ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে শো করতে পারবেন। আর ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে যখন আপনি শো করবেন, তখন আপনি ইদার এটাকে কস্ট মডেলে ইউজ করতে পারবেন, অর্থাৎ হিস্টোরিক্যাল কস্ট মাইনাস ডেপ্রিসিয়েশন, এইভাবে আপনি রিপোর্টিং করতে পারবেন, অথবা ফেয়ার ভ্যালুতে, অর্থাৎ মার্কেটে এই মুহূর্তে একটা কারেন্ট প্রাইস কত আছে সেই বেসিসে আপনি রিপোর্টিং করতে পারবেন। বাট এটাকে আপনার সব সময় প্রত্যেক বছর আপনি যেই প্রসেসটা ইমপ্লিমেন্ট করতেছেন এই অ্যাসেটের ক্ষেত্রে, আপনার কনসিস্টেন্সি থাকতে হবে, প্রত্যেক বছর একই মেথড আপনি ইউজ করবেন। ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, ইনট্যাঞ্জিবল অ্যাসেটস কোনগুলো, যেগুলো আপনার ধরা যায় না, ছোঁয়া যায় না, ফিল করা যায় না, সেগুলো হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। যেমন হচ্ছে আপনার গুডউইল, তারপরে আপনার লাইসেন্স, এগুলো কি দেখা যায় না, তাই তো, এগুলো হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেট। ইনট্যাঞ্জিবল অ্যাসেটস আর আইডেন্টিফাইয়েবল, বাট আইডেন্টিফাইয়েবল এই একটা বিষয়, যে আপনি আইডেন্টিফাই যদি করতে না পারেন তাহলে হবে না। Intangible assets are identifiable non-monetary assets without physical substance. An identifiable asset can be acquired singly, can be separated from the entity, or is the result of a specific contractual or legal rights or privilege. আপনি কোন একটা ব্র্যান্ড নেম ইউজ করার জন্য আপনি রাইটটা পারচেস করলেন, যে 3 ইয়ার্স এর জন্য আপনি পারচেস করলেন রাইটটা, তাহলে কি আপনি স্পেসিফিক্যালি যে আপনি এটা $20,000 দিয়ে আপনি এই রাইটটা পারচেস করছেন, তার মানে কি এটার $20,000 ভ্যালু আছে, এটা ভ্যালিড ফর 3 ইয়ার্স, তাই তো। তার মানে এটা একটা কন্ট্রাক্ট থেকে এটার উৎপত্তি হয়েছে, এটাকে আপনি আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারছেন। দিস ইজ কল্ড ইনটেনজিবল অ্যাসেট। এক্সাম্পলস ইনক্লুড লাইক patents, licenses, trademarks. The most common asset that is not a separately identifiable asset is accounting goodwill, which arises in business combination. গুডউইলটাকে আমরা আলাদা করতে পারি না, একটা অর্গানাইজেশন থেকে আপনার আলাদা করা যায় না। এটা কি হয়, এটা আসলে এটা গুডউইলটা কিভাবে তৈরি হয় আসলে, গুডউইলটা তৈরি হয় হচ্ছে গিয়ে, মনে করেন এটা নরমালি কোনো একটা অর্গানাইজেশনকে পারচেস করলে তখন শুধুমাত্র গুডউইল তৈরি হয়। গুডউইল কিন্তু আপনি অনেক বছর ধরে ব্যবসা করতেছেন, গুডউইল আমরা বলতেছি যে অনেক ভালো গুডউইল আছে, আসলে সেইভাবে গুডউইলটা আসে না। গুডউইলটা আসে হচ্ছে, ধরেন এবিসি কোম্পানি, ওর অ্যাসেট আছে হচ্ছে ধরেন $10 মিলিয়ন, লায়াবিলিটিস আছে হচ্ছে $2 মিলিয়ন, তার মানে নেট অ্যাসেট আছে কত, $8 মিলিয়ন, বা ইকুইটি আছে হচ্ছে $8 মিলিয়ন। XYZ কোম্পানি এবিসি কোম্পানিকে পারচেস করে নিবে, বা এবিসি কোম্পানির অল অ্যাসেট গুলোকে পারচেস করে নিবে, ওখানে আছে কত, $8 মিলিয়ন নেট অ্যাসেট আছে, যে টোটাল কোম্পানিটা যদি পারচেস করে নেয়। কিন্তু XYZ কোম্পানি এবিসি কোম্পানির শেয়ার হোল্ডারদেরকে এটা পারচেস করার জন্য পে করলো হচ্ছে $15 মিলিয়ন। তাহলে এই যে $7 মিলিয়ন এক্সট্রা পে করলো, ও তো বোকা না, কেন পে করছে? ডেফিনেটলি এই $8 মিলিয়ন প্রপার্টি তার কাছে নেট অ্যাসেট থাকলেও ওর যে বিজনেস জেনারেশন ক্যাপাসিটি বা হচ্ছে যে গুডউইল, সেটা আছে বলেই সে অতিরিক্ত দামে তার কাছ থেকে কিনতেছে। এখন XYZ কোম্পানির দিল $7 মিলিয়ন ক্যাশ, পাইলো হয়েছে $8 মিলিয়ন অ্যাসেট, বাকি $7 মিলিয়ন গেল কই? ওইটা কিভাবে বুক করবে? তখন হচ্ছে কি এটা বুক করে হচ্ছে গুডউইল, তখন এটাকে দেখা হচ্ছে $7 মিলিয়ন গুডউইল। তাহলে এখন মিলে গেল, $15 মিলিয়ন ক্যাশ চলে গেছে,
$8 মিলিয়ন অ্যাসেট চলে আসছে, আর $8 মিলিয়ন ট্যানজিবল এবং ইনট্যানজিবল অ্যাসেট চলে আসছে, আর কি আসছে, $7 মিলিয়ন গুডউইল চলে আসছে। গুডউইল ইজ অলসো অ্যান অ্যাসেট। IFRS allows companies to report intangible assets either a cost model or revaluation model. The revaluation model can only be selected when there is an active market for intangible asset. এখন ইনটেনজিবল অ্যাসেটের ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসে একটা প্রবলেম কি, প্রবলেম হচ্ছে আপনি মার্কেটে ভ্যালু কত এটা বাহির করা ডিফিকাল্ট। তাই তো, আপনি একটা প্যাটেন্ট পারচেস করছেন, এই যে আসলে মার্কেট ভ্যালু এই মুহূর্তে কত আছে, বা একটা লাইসেন্স পারচেস করছেন বা ট্রেডমার্ক একটা পারচেস করছেন, এটার ভ্যালুটা অনেক ক্ষেত্রে, কারণ এটা তো মার্কেটে আসলে ট্রেড হয় না, তাই তো। তো আপনি রিভ্যালুয়েশন মডেল ইউজ করতে পারবেন যদি এমন হয় যে আপনার ওই ইনটেনজিবল অ্যাসেটটা আসলে রেডিলি ওটার পারচেস প্রাইসটা মার্কেটে অ্যাভেলেবল, ইন দ্যাট কেস আপনি রিভ্যালুয়েশন মডেল ইউজ করতে পারবেন, আদারওয়াইজ আপনি কস্ট মডেলটা ইউজ করবেন। ইউএস গ্যাপ আবার এই রিভ্যালুয়েশন মডেলটা অ্যালাউ করে না, ও শুধু অ্যালাউ করে হচ্ছে কস্ট মডেল। Financial analysts have traditionally viewed the values assigned to intangible assets, particularly goodwill, with caution. গুডউইলের ক্ষেত্রে যদি আপনার স্পেশালি এরকম ইনটেনজিবল অ্যাসেট থাকে বা গুডউইল থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে আপনি একটু সাবধানতা অবলম্বন করা উচিত। কেন? কারণ হচ্ছে এর মধ্যে অনেক ধরনের নন রিয়েলাইজেবল বিষয় থেকে যেতে পারে, ম্যানিপুলেশন থাকতে পারে, ফেকনেস, ফেক বিষয় থাকতে পারে, সেই জন্য একটু সাবধান থাকতে হয় অ্যাজ এ ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট। Identifiable intangibles. Under IFRS, identifiable intangible assets are recognized on the balance sheet if it is probable that future economic benefits will flow to the company and cost of the asset can be measured reliably. Examples of identifiable intangible assets include patents, trademarks, copyright, franchisee license, and other rights. Identifiable intangible assets may have been created internally or purchased by a company. আচ্ছা, যেটা আপনার গুডউইলটা কি আইডেন্টিফাইয়েবল না, এটাকে আপনি আলাদা করে গুডউইলটাকে আইডেন্টিফাই করা যায় না। আদার দেন দ্যাট সাম আদার বিষয় থাকে, যেমন ধরেন প্যাটেন্ট, আপনি নিজস্ব একটা আপনি প্যাটেন্ট ডেভেলপ করেছেন, এটাকে যদি আলাদাভাবে আইডেন্টিফাই করা যায় দেন আপনি এটাকে রিকগনাইজ করতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ ইনটেনজিবল অ্যাসেট ক্যান বি প্রডিউসড ইন্টারনালি, নট এ প্রবলেম, কিন্তু গুডউইল ইন্টারনালি আপনি কখনো বুক করতে পারবেন না, বিকজ এটা আইডেন্টিফাই করা যায় না। আপনি শুধুমাত্র আইডেন্টিফাই করা গেলে তখন হচ্ছে সেটাকে আপনি ইন্টারনালি হোক, পারচেস করে হোক, যাই হোক, আপনি এটা ব্যালেন্স শিটে দেখাতে পারবেন। এবং এটাতে প্রবাবল হইতে হবে যে এখান থেকে আপনার ভবিষ্যতে কোনো ফিউচার আপনার কিছু বেনিফিট আপনার অর্গানাইজেশনে আসবে। গুডউইল, যেটা অলরেডি আমরা বললাম যে ওয়ান কোম্পানি অ্যাকোয়ার্স অ্যানাদার, দ্য পারচেস প্রাইস ইজ অ্যালোকেটেড টু অল আইডেন্টিফাইয়েবল অ্যাসেটস বোথ ট্যানজিবল অ্যান্ড ইনট্যানজিবল অ্যান্ড লায়াবিলিটিজ acquired based on fair value. আমরা যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে টোটাল আইডেন্টিফাইয়েবল অ্যাসেটস লাইক ট্যানজিবল ইনট্যানজিবল মিলায়ে আমরা কি বলেছিলাম যে $10 মিলিয়ন অ্যাসেট আছে, আর লায়াবিলিটিস আছে কত, লায়াবিলিটিস অ্যাকোয়ার করা হয়েছে $2 মিলিয়ন। অ্যাকোয়ার্ড মানে হচ্ছে আপনাকে এখন এটা সেটেল করতে হবে যে কোম্পানিটা পারচেস করছে based on fair value. If the purchase price is greater than the acquirer interest in the fair value of the identifiable assets and liabilities acquired, the excess amount is recognized as an asset described as goodwill. আমাদের এক্সাম্পলে আমরা বলেছিলাম যে $15 মিলিয়ন আমরা পে করেছি, সো এখানে আমি নেট যেটা পাচ্ছি সেটা হচ্ছে $8 মিলিয়ন, তাহলে বাকি $7 মিলিয়ন হচ্ছে আপনার গুডউইল। Both IFRS and US GAAP accounting goodwill arising from acquisition is capitalized. এই যে অ্যাকাউন্টিং গুডউইল যেটা হচ্ছে, এই গুডউইলটা এটা কি করতে হয়, বোথ আইএফআরএস এবং ইউএস গ্যাপে এটা ক্যাপিটালাইজ করা হয়। দ্যাট মিনস হচ্ছে আপনার অ্যাসেট, লং টার্ম অ্যাসেট হিসেবে শো করা হয়। গুডউইল ইজ নট অ্যামোর্টাইজড, এটা কিন্তু আপনার গুডউইলটা আপনি বছর বছর অ্যামোর্টাইজ করেন না। কি করা হয়, ইনস্টিড ইটস টেস্টেড ফর ইম্পেয়ারমেন্ট অ্যানুয়ালি, বরং আপনার টেস্ট করা হয় যে আচ্ছা $7 মিলিয়ন তো কেনার সময় গুডউইল ছিল,
এখনো কি 7 মিলিয়ন আছে নাকি বেড়ে গেছে বা কমে গেছে? বেড়ে গেলে কিচ্ছু করা লাগবে না, আপনি বাড়াতে পারবেন না। কিন্তু যদি কমে যায়, ইফ গুডউইল ইজ ডিম টু বি ইম্পেয়ার্ড, অর্থাৎ 7 থেকে ধরেন 5 হয়ে গেছে, তাহলে কি হবে? তার মানে ইম্পেয়ার হয়েছে। An impairment loss is charged against income in the current period. সেই ক্ষেত্রে আপনি কি করবেন? 7 মিলিয়ন ছিল, এখন আপনি টেস্ট করে দেখতেছেন যে আছে মনে হয় 5 মিলিয়ন, তাহলে এই 2 মিলিয়ন আপনি ইম্পেয়ারমেন্ট লস হিসাবে চার্জ করবেন ইনকাম স্টেটমেন্টে। কিন্তু যদি আপনি টেস্ট করে মনে হইতেছে 9 মিলিয়ন হয়ে গেছে, তাহলে আপনি আসলে কিছু করবেন না, আপনি 9 মিলিয়ন বানাইতে পারবেন না এটাকে। নন কারেন্ট অ্যাসেট কন্টিনিউ করছি। ফাইনান্সিয়াল, আর একটা হচ্ছে কি ফাইনান্সিয়াল অ্যাসেট। নন কারেন্ট অ্যাসেটের মধ্যে ফাইনান্সিয়াল অ্যাসেট। IFRS define financial instrument as a contract that gives rise to a financial assets of one entity and a financial liability or equity instrument of another entity. তার মানে ফাইনান্সিয়াল অ্যাসেট আপনার জন্য যেটা অ্যাসেট, আরেকটা পার্টি আদার পার্টির জন্য সেটা হচ্ছে লায়াবিলিটি। ঠিক আছে, আপনার জন্য যেটা লায়াবিলিটি, আদার পার্টির জন্য সেটা অ্যাসেট। সে আপনি আপনার কোম্পানি একটা বন্ড পারচেস করলো, তো বন্ড পারচেস করলে এটা কি আপনার কোম্পানির জন্য এটা অ্যাসেট, যে বন্ডটা ইস্যু করছে, যে ইস্যুয়ার কোম্পানি, তার জন্য কি এটা লায়াবিলিটিস। অথবা আরেকজন, অথবা এটা একটা ইকুইটি ইনস্ট্রুমেন্টও হইতে পারে। সেটা কিরকম? যে আপনি একটা কোম্পানি শেয়ার কিনলেন, সে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর কিছু শেয়ার কিনলেন, তাহলে কি সেটাও আপনার ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। আপনার ক্ষেত্রে আপনি যেহেতু কিনলেন আপনার অর্গানাইজেশনের জন্য, সেটা কি একটা ফাইন্যান্সিয়াল অ্যাসেট। There are two basic alternative ways that financial instruments are measured subsequent to initial acquisition. আপনি পারচেস করলেন বা অ্যাকোয়ার করলেন, করার পরে এরপরে দুইটা মেথডে আপনি রিপোর্ট করতে পারেন। একটা হচ্ছে ফেয়ার ভ্যালু মেথড, আর একটা হচ্ছে অ্যামortized কস্ট। সো ফেয়ার ভ্যালু মেথডটা কি? ফেয়ার ভ্যালু ইজ দ্য প্রাইস দ্যাট উড বি রিসিভড to sell an asset or paid to transfer a liability in an orderly market transaction. আপনি ফেয়ার ভ্যালু হচ্ছে কি, এখন আপনি ওই ইনস্ট্রুমেন্টটাই বিক্রি করে দিতে গেলে বা এটা সেটেল করতে গেলে যেই অ্যামাউন্ট আপনি পাবেন সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু। আর অ্যামোর্টাইজ কস্টটা কি? অ্যামোর্টাইজ কস্ট অফ ফাইন্যান্সিয়াল অ্যাসেট or liability is the amount at which it is initially recognized minus any principal repayments plus or minus any amortization of discount or premium and minus any reduction for impairment. সেটা একটু সিম্পল যদি করে দিই, মনে করেন আপনি একটা ইনস্ট্রুমেন্ট আপনি পারচেস করলেন, প্রাইস হচ্ছে $10 মিলিয়ন। তো আপনি এটা এই বছর পারচেস করলেন, এখন ইয়ার ওয়ানে আপনার কি কি হলো? আপনার ধরেন প্রিন্সিপাল রিপেমেন্ট হলো, হ্যাঁ, $10 মিলিয়ন অ্যাসেট, আপনি হচ্ছে গিয়ে ধরেন এটা একটা বন্ড, হ্যাঁ, বন্ডে আপনাকে এই বছর কি দিল? প্রিন্সিপাল হিসেবে $2 মিলিয়ন আপনাকে ধরেন রিপেমেন্ট করলো। তাহলে আপনি কি করবেন? 10 - 2, কারণ $2 মিলিয়ন আপনি পেয়ে গেছেন, $2 মিলিয়ন কমে গেল। আর কি হতে পারে? আর হচ্ছে গিয়ে আপনার কোনো ডিসকাউন্ট যদি থাকে বা প্রিমিয়াম যদি থাকে, ওইটা আপনার অ্যাডজাস্ট করতে হবে। ধরেন 10 মিলিয়নটা হচ্ছে ধরেন ফেস ভ্যালু, কিন্তু আপনি $2 মিলিয়ন ডিসকাউন্ট পাইছিলেন, $2 মিলিয়ন আপনি ডিসকাউন্ট পেয়েছেন, এটা $8 মিলিয়ন। আপনি অ্যাকচুয়ালি পে করছেন হচ্ছে $8 মিলিয়ন। কিন্তু আপনি যখন ফাইনালি পাবেন, ধরেন এটা 10 বছরের 10 ইয়ার্স এর একটা ইনস্ট্রুমেন্ট, সো আপনি ফাইনালি যখন পেমেন্টটা পাবেন, ঠিক আছে, তখন আপনি ধরেন এখানে আসলে প্রিন্সিপাল কোনো রিপেমেন্ট হয় নাই, 10th ইয়ারে যখন আপনি পেমেন্টটা পাবেন, আপনি কত পাবেন? $10 মিলিয়ন পাবেন, কারণ ফেস ভ্যালুটা আপনি রিটার্ন পাবেন, তাই তো? এই যে $2 মিলিয়ন, এই $2 মিলিয়ন এভরি ইয়ার কি হবে? অ্যামোর্টাইজড হবে, ঠিক আছে, কারণ ডিসকাউন্ট অ্যামোর্টাইজেশন হবে। সো আপনি $8 মিলিয়ন আপনি
পারচেস করছিলেন, এখন আপনার ভ্যালুটা কত 8 মিলিয়ন প্লাস প্লাস হবে হচ্ছে এইটার 1/10, দ্যাট মিনস হচ্ছে 0.2 মিলিয়ন। এটা কি বলা হয়েছে ডিসকাউন্ট অ্যামোর্টাইজেশন বা প্রিমিয়াম থাকলে তখন মাইনাস হইতো। প্রিমিয়ামে যদি আপনি 2 মিলিয়ন প্রিমিয়ামে কিনতেন তাহলে 12 মিলিয়ন হইতো, তখন আপনি 12 মিলিয়ন থেকে 0.2 মিলিয়ন এভরি ইয়ার আপনি মাইনাস করতেন, সো দ্যাট এন্ড অফ দ্য পিরিয়ড আপনার যখন আপনার 10 ইয়ার পার হয়ে যাবে তখন আপনার ফেস ভ্যালু আর হচ্ছে আপনার যেই রিটার্ন ডাউন ভ্যালু দুটা সেম হয়ে যায়। এটাকে বলা হচ্ছে আপনার ডিসকাউন্ট বা প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন। যদি ডিসকাউন্টে ইস্যু হয়ে থাকে ইনস্ট্রুমেন্টটা, সেই ক্ষেত্রে আপনার কি হয় প্রত্যেক বছর ওই ডিসকাউন্টের সার্টেন অংশ অ্যাড আপ হইতে থাকে, এটাকে বলে অ্যামোর্টাইজেশন। আর যদি প্রিমিয়ামে ইস্যু হয় তাহলে প্রত্যেক বছর সার্টেন অংশ কি হইতে থাকে মাইনাস হইতে থাকে। এনি রিডাকশন ইন ইম্পেয়ারমেন্ট, আপনি ধরেন 8 মিলিয়নে কিনছেন কিন্তু বাজারে এটার ধরেন এটা একটা বন্ড, সেই বন্ডটার আপনার কোয়ালিটি ফল করে গেছে, ঠিক আছে, ইস্যুয়ারের রেটিং কমে গেছে, তখন কি হবে দেয়ার ক্যান বি সাম ইম্পেয়ারমেন্ট, ভ্যালু ইম্পেয়ার করতে পারে, ঠিক আছে। সো ইম্পেয়ারমেন্ট যদি থাকে তাহলে সেই ইম্পেয়ারমেন্টটাও অ্যাডজাস্ট করতে হবে। If the business model is to hold the asset to maturity, then the asset is called held to maturity. যদি এমন হয় যে আপনি এটা পারচেজ করছেন বিক্রির উদ্দেশ্যে না, ম্যাচুরিটি পর্যন্ত রাখবেন, তখন সেটাকে বলা হয় হচ্ছে হেল্ড টু ম্যাচুরিটি অ্যাসেট। আর যদি এমন হয় এটা আপনি কেনার সময়ই আপনার উদ্দেশ্য হচ্ছে যে আপনি এনি টাইম এটা বিক্রি করে দিবেন, সেই ক্ষেত্রে আপনি এটাকে কি হিসাবে দেখাবেন অ্যাভেইলেবল ফর সেল অ্যাসেট ইজ দ্য অ্যাসেট হুইচ আর মেজার্ড অ্যাট ফেয়ার ভ্যালু with any unrealized holding gains or losses recognized in other comprehensive income, OCI। আমরা ইনকাম স্টেটমেন্ট করতে গিয়ে আন্ডারস্ট্যান্ডিং ইনকাম স্টেটমেন্টের মধ্যে আমরা কি দেখেছিলাম আদার কম্প্রিহেন্সিভ ইনকাম, OCI। সো অ্যাভেলেবল ফর সেল হিসেবে যদি আমরা অ্যাসেটটাকে বুক করি, অর্থাৎ এনি টাইম আমরা হয়তো এটা বিক্রি করে দিব, সেই ক্ষেত্রে আমরা এখানে যদি আনরিয়েলাইজড ধরেন আপনি কিনলেন বা আজকে কিনলেন 3 মাস পরে আপনার বুকস অফ অ্যাকাউন্টস আপনি ক্লোজ করতেছেন বা ইয়ার এন্ড হয়েছে আপনি অ্যাকাউন্টসটা তৈরি করছেন, তখন হচ্ছে আপনি $10 মিলিয়ন আপনি অ্যাভেলেবল ফর সেল আপনি অ্যাসেট কিনে রাখলেন, ফাইন্যান্সিয়াল অ্যাসেট কিনে রাখার পরে আপনি তখনও বিক্রি করেন নাই। এখন এমন হইতে পারে যে 10 মিলিয়নের জায়গায় এটা হয়তো আপনার হয়ে গেছে হচ্ছে 11 মিলিয়ন, তাহলে কি হবে এই যে 1 মিলিয়ন এক্সট্রা ভ্যালুটা বাড়লো, তখন আপনি কি করবেন অ্যাভেলেবল ফর সেল অ্যাসেটটা 11 মিলিয়ন দেখাবেন, আর 1 মিলিয়ন কোথায় দেখাবেন এই যে OCI আদার কম্প্রিহেন্সিভ ইনকামের মধ্যে আপনি দেখাবেন হচ্ছে আনরিয়েলাইজড হোল্ডিং পিরিয়ড গেইন 1 মিলিয়ন। বাট আপনি বিক্রি করে দিলে তো আপনি গেইন রিয়েলাইজ করেই ফেলেন, ওটা ইনকাম স্টেটমেন্টে চলে যাবে। বাট যদি আপনি সেল না করেন, কোনো ধরনের গেইন হয় বা লস হয় যেটা আপনি রিয়েলাইজ করেন নাই, সেটা হচ্ছে আপনি আদার কম্প্রিহেন্সিভ ইনকামে শো করবেন। আমরা বইয়ের এক্সিবিট 10টা যদি একটু দেখি, মেজারমেন্ট অফ ফাইন্যান্সিয়াল অ্যাসেট, সেখানে কি আছে মেজার্ড এট কস্ট অর অ্যামোর্টাইজড কস্ট, measured at fair value through other comprehensive income, measured at fair value through profit and loss account। তিন ভাবে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাসেট কে রিপোর্টিং করতে পারি। সো আমরা কখন কস্ট মেজার্ড এট কস্ট এবং অ্যামোর্টাইজড কস্ট এই মডেলটা আমরা কখন ইউজ করব, যদি সেটা হয় হচ্ছে ডেট সিকিউরিটিজ দ্যাট আর টু বি হেল্ড টু ম্যাচুরিটি, আপনি ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করবেন এরকম কোনো ডেট সিকিউরিটিজ হলে সেটা আমরা কস্টে মেজার করব, এবং অ্যামোর্টাইজ কস্ট যেটা সেইটা সেই মডেলটা ইউজ করে বা মেথডটা ইউজ করে আমরা রিপোর্টিং করব। লোনস নোটস রিসিভেবল, আনকোটেড ইকুইটি ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ যেই শেয়ার গুলা আপনার মার্কেটে ট্রেড হয় না, পাবলিক মার্কেটে ট্রেড হয় না, সেটাকে কি বলতে প্রাইভেট ইকুইটি বা হচ্ছে আনকোটেড ইকুইটি। ইন লিমিটেড সার্কামস্টেন্সেস ওয়্যার দ্য ফেয়ার ভ্যালু ইজ নট রিলায়েবলি measurable, cost may serve as a proxy for fair value. Measured at fair value through
আদার কম্প্রিহেন্সিভ ইনকাম, সেটা আমরা কখন ইউজ করব? অ্যাভেইলেবল ফর সেল অ্যাসেটের ক্ষেত্রে। অ্যাভেইলেবল ফর সেল কখন আমরা করব? যখন হচ্ছে গিয়ে আমরা আমাদের উদ্দেশ্যটা ম্যাচুরিটি পর্যন্ত রাখা না, আমরা আসলে যে কোনো সময় এটা বিক্রি করে দিতে পারি, এরকম উদ্দেশ্যে যখন আমরা কোনো অ্যাসেট পারচেস করব, ফাইন্যান্সিয়াল অ্যাসেট অবশ্যই পারচেস করব, তখন সেটাকে আমরা অ্যাভেইলেবল ফর সেল অ্যাসেট হিসেবে শো করব। অ্যাভেইলেবল ফর সেল ডেট সিকিউরিটিজ আন্ডার ইউএস গ্যাপ, debt securities where the business model involves both collecting interest and principal and selling the security under IFRS. So আপনার debt securities যদি হয়, যেটা আমরা যে কোনো সেল করে দিতে পারি, ইউএস গ্যাপ বলতেছে সেটা আমরা রিপোর্টিং করতে হবে হচ্ছে measured at fair value through other comprehensive income। আর IFRS কি বলতেছে, যদি এমন হয় যে কালেকশন অফ ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল পেমেন্ট, প্রিন্সিপাল এন্ড সেলিং দ্য প্রিন্সিপাল পেমেন্ট, আর হচ্ছে কি আপনি সিকিউরিটিটা এনি টাইম আপনি সেল করতে পারেন, এরকম হইলে পরে আপনার আইএফআরএস অনুযায়ীও কি করবেন, মেজার্ড এট ফেয়ার ভ্যালু থ্রু আদার কম্প্রিহেন্সিভ ইনকাম, এই মেথডটা ইউজ করবেন। ইকুইটি ইনভেস্টমেন্ট, এইটা মূল কথা হচ্ছে প্রথমটাতে যেটা ডেট সিকিউরিটিজ যদি হয়, যে ডেট সিকিউরিটিজটা আপনি আসলে ম্যাচুরিটি পর্যন্ত রাখবেন না, তখন আপনি কি করবেন, মেজার্ড এট ফেয়ার ভ্যালু থ্রু আদার কম্প্রিহেন্সিভ ইনকাম, এইভাবে আপনি রিপোর্টিংটা করবেন। ইকুইটি ইনভেস্টমেন্ট ফর হুইচ কোম্পানি ইরিভোকেবলি ইলেক্টস দিস মেজারমেন্ট অ্যাট অ্যাকুইজিশন, এটা আপনার ইউএস গ্যাপ অ্যালাউ করে না। আইএফআরএস কি অ্যালাউ করে, যে আপনি যখন ইকুইটি ইনভেস্টমেন্টটা করতেছেন, শেয়ারটা পারচেস করছেন, তখনই আপনি ডিসাইড করলেন, যে নমিনেট করলেন যে এইটা আমি রিপোর্টিং করব হচ্ছে মেজার্ড এট ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই, তাহলে আপনি সেটা করতে পারবেন। কিন্তু ইউএস গ্যাপ এটা অ্যালাউ করে না। ইউএস গ্যাপ আপনাকে মেজার্ড এট ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই, এটা আপনাকে অ্যালাউ করে না ইকুইটি সিকিউরিটিজ এর ক্ষেত্রে। মেজার্ড এট ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, এটা হচ্ছে একটা হচ্ছে ওসিআই এর থ্রুতে, অর্থাৎ আনরিয়েলাইজড গেইন এবং লসটা কোথায় যাচ্ছে, আদার কম্প্রিহেন্সিভ ইনকামে, অর্থাৎ আপনার নেট প্রফিটের মধ্যে, প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের মধ্যে আপনার হিট করতেছে না। আরেকটা হচ্ছে গিয়ে না, ওসিআই তে না, আপনার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের মধ্যে, অর্থাৎ ইনকাম স্টেটমেন্টের মধ্যে এটা আপনার লাভ হইলে লাভ, লস হইলে লস হিসেবে আমরা দেখাবো। কখন? অল ইকুইটি সিকিউরিটিজ আনলেস দ্য ইনভেস্টমেন্ট গিভস দ্য ইনভেস্টর সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স, যদি আপনার কি হয়, সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স কোনটা, আপনি যদি 51% আপনি শেয়ার হোল্ড করেন, এইরকম ক্ষেত্র ছাড়া, তখন আপনি ধরেন আপনি কিছু শেয়ার কিনছেন, 1% 2% শেয়ার হোল্ড করেন, বা হচ্ছে গিয়ে খুবই ইনসিগনিফিকেন্ট, আপনি সামান্য কিছু শেয়ার কোন একটা কোম্পানির কিনেছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, এটা যদি লাভ লস যা হবে তা আপনি ইনকাম স্টেটমেন্টে সরাসরি দেখায় দিবেন। ঠিক আছে। ট্রেডিং ডেট সিকিউরিটিজ, ট্রেড করার উদ্দেশ্যে যদি আপনি ডেট সিকিউরিটিজ পারচেস করে থাকেন, সেইটাও আপনি কি করবেন, ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট দেখাবেন ইউএস গ্যাপ অনুযায়ী। Securities not assigned to either of the two categories or investment for which the company irrevocably elects the measurement at acquisition. IFRS কি বলতেছে, যে এই দুইটা মেথডের measured at cost or amortized cost আর হচ্ছে measured at fair value through OCI, এই দুইটার মধ্যে যদি কোনোটা এটা না পড়ে, তখন আপনি কি করবেন, সেটা আপনি measured at fair value through profit and loss account হিসেবে আপনি দেখাবেন। বা ইকুইটি ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও যদি আপনি ওইটা প্রথমেই ইলেক্ট করে না থাকেন বা সিলেক্ট করে না থাকেন, যেটা আপনি ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই করবেন, এটা যদি না হয়, সেক্ষেত্রে আপনি ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, এই মেথডে আপনি এন্ট্রি গুলা করবেন। নন কারেন্ট অ্যাসেট, এর মধ্যে একটা হচ্ছে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট। ডেফার্ড ট্যাক্স অ্যাসেট তার মানে কি, তার মানে অ্যাসেট কোনটা, যেটা আপনি ট্যাক্স হয়তো আপনি অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন, ঠিক আছে। ডেফার্ড ট্যাক্স অ্যাসেট মে রেজাল্ট when actual income tax payable based on income for the tax purposes in a period exceeds the amount of income tax expense based on reported financial statement income due to temporary timing difference। এখানে যে কথাটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে, আপনি অ্যাকাউন্টস প্রিপেয়ার করছেন, হ্যাঁ, তো আপনার ওই অনুযায়ী আপনার ইনকাম আসছে হচ্ছে
আর্নিং বিফোর ট্যাক্স, ইবিটি। আপনার ইবিটি আসছে হচ্ছে ধরেন $10 মিলিয়ন, আপনার ট্যাক্স ধরেন 30% ধরেন ট্যাক্স 30% হইলে আপনি $3 মিলিয়ন আপনি ট্যাক্সের জন্য মাইনাস করলেন। আপনার নেট ইনকাম কত? নেট ইনকাম হচ্ছে $7 মিলিয়ন, তাই তো? কিন্তু আপনি যখন ট্যাক্স, এটা হচ্ছে কি আপনার ইনকাম স্টেটমেন্ট অনুযায়ী আপনার এইখানে আপনার কত ট্যাক্স হয়? $3 মিলিয়ন ট্যাক্স হয়। কিন্তু আপনি যখন ট্যাক্স রিটার্ন সাবমিট করতেছেন তখন আপনাকে কি করতে হবে? আপনার এই প্রফিট, এই যে আর্নিং বিফোর ট্যাক্সটা আপনি ক্যালকুলেট করবেন, এই ক্যালকুলেশনের সময় আপনাকে কিছু সবকিছু ফলো করতে হবে ট্যাক্স অথরিটির নিয়ম অনুযায়ী। ট্যাক্স অথরিটি হয়তো বা আপনাকে ডেপ্রিসিয়েশন আপনি যেভাবে চার্জ করতেছেন এটা হয়তো অ্যালাউ করে না, কম অ্যালাউ করতেছে, অথবা আপনি কিছু খরচ করছেন, আপনি সে কিছু এমপ্লয়ি স্যালারি দিচ্ছেন কিন্তু বলছে যে এমপ্লয়ির যদি টিম সার্টিফিকেট না থাকে তাহলে এই খরচ অ্যালাউড না, তাহলে আপনার ট্যাক্স অথরিটির হিসাব অনুযায়ী আপনার খরচের সাথে এটা তো মিলতেছে না, ঠিক আছে? আপনার সাথে মিলছে না। কিন্তু এখানে আরেকটা বিষয় থাকে যেটা আসলে ডিসঅ্যালাউড হয়ে যাচ্ছে টোটালি, ওইটা এখানে কনসার্ন করে না। মূল ইস্যুটা যেটা হয় সেটা হচ্ছে ধরেন আপনার ওই খরচটা অ্যালাউ করতেছে বাট এখন কম করতেছে বা বেশি করতেছে। আপনি ধরেন এর ভিতরে ইবিটি ক্যালকুলেট করতে গিয়ে আপনার ধরেন ডেপ্রিসিয়েশন ছিল হচ্ছে ফর এক্সাম্পল $5 মিলিয়ন, কিন্তু ট্যাক্স অথরিটি আপনাকে অ্যালাউ করতেছে ডেপ্রিসিয়েশন এই বছর মাত্র $3 মিলিয়ন। তাহলে কি ডিফারেন্সটা কি হয়ে গেছে? 5 আর 3 এর মধ্যে ডিফারেন্স কত? $2 মিলিয়ন। এখন আপনি যদি ডেপ্রিসিয়েশন কি একটা এক্সপেন্স যেটা বাদ দেওয়ার পরে আপনি আর্নিং বিফোর ট্যাক্স পাইছেন, তো আপনাকে $3 মিলিয়ন খরচ যদি কম অ্যালাউ করে তার মানে কি আপনার ট্যাক্স অথরিটির হিসাব অনুযায়ী আপনার ইবিটি কত? ইবিটি হচ্ছে $12 মিলিয়ন। কেন 12 মিলিয়ন? ধরেন আপনার 15 মিলিয়ন ছিল আর্নিং, সেখান থেকে 5 মিলিয়ন ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে আপনার আসছে 10 মিলিয়ন। এখন কি হচ্ছে? 15 মিলিয়নের জায়গাতেই আছে, কিন্তু ট্যাক্স অথরিটি বলছে ডেপ্রিসিয়েশন শুধুমাত্র 3 মিলিয়ন চার্জ করতে পারবা, ঠিক আছে? 3 মিলিয়ন চার্জ করলে আপনার কি হইতেছে? ইবিটি হয়ে যেতেছে 12 মিলিয়ন। এবার 12 মিলিয়নের উপরে 30% ট্যাক্স কত হয়? 3.6 মিলিয়ন ট্যাক্স। তাহলে আপনার প্রফিট ইজ সিগনিফিকেন্টলি ডিফারেন্ট। প্রফিটটা এখানে ইস্যু না, ইস্যুটা হচ্ছে ট্যাক্সের যে ডিফারেন্সটা। আপনার হিসাব অনুযায়ী বা আপনার ইনকাম স্টেটমেন্ট অনুযায়ী 3 মিলিয়ন, এটা কিন্তু ভুল না, এটাও কিন্তু সঠিক। আবার ট্যাক্স অথরিটির হিসাব অনুযায়ী 3.6 মিলিয়ন, এটাও সঠিক। আপনাকে দিতে হবে কোনটা? আপনার হিসাব অনুযায়ী দিলে ট্যাক্স অথরিটি মানবে না, আপনাকে পে করতে হবে 3.6 মিলিয়ন। এখন আপনার হিসাব অনুযায়ী হয় 3 মিলিয়ন, দিয়ে দিচ্ছেন 3.6 মিলিয়ন। এই যে এক্সট্রা 0.6 মিলিয়নটা দিয়ে দিলেন, এই এক্সট্রা 0.6 মিলিয়ন এটাই হচ্ছে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট, ঠিক আছে? তাহলে এখানে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট কত? ডেফার্ড ট্যাক্স ডিটি অ্যাসেট হচ্ছে 0.6 মিলিয়ন। আচ্ছা, এটা কেন অ্যাসেট বলা হয়? ইন সাম ফিউচার টাইম, যেহেতু আপনার এখানে ডেপ্রিসিয়েশন আপনি 5 মিলিয়ন চার্জ করছেন, ও 3 মিলিয়ন অ্যালাউ করছে, অ্যাসেটে তো ট্যাক্স অথরিটির হিসাব অনুযায়ী অ্যাসেটে তো আপনার ওই 2 মিলিয়ন যেটা ডেপ্রিসিয়েশন চার্জ করা হয় না, ওটা কিন্তু হিস্টোরিক্যাল কস্টে রয়ে গেছে। এখন হয়তো এটা অ্যালাউ করে নাই, কিন্তু অ্যাট সাম পয়েন্ট ও কিন্তু এটা অ্যালাউ করতে হবে। ধরেন এইখানে অ্যাসেটটা হচ্ছে গিয়ে টোটাল $50 মিলিয়ন অ্যাসেট, প্রত্যেক বছর আপনি 5 মিলিয়ন করে 10 বছরে আপনি এটা শেষ হবে, কিন্তু ও 3 মিলিয়ন করে অ্যালাউ করলে কত বছরে শেষ হবে? 3 মিলিয়ন করে অ্যালাউ করলে সে 10 বছর পরেও আরো 20 মিলিয়ন থেকে যাবে অ্যাসেটের ভ্যালু। তার মানে আরো লম্বা সময় তাকে ডেপ্রিসিয়েশনটা অ্যালাউ করতে হবে। ওই ডেপ্রিসিয়েশনটা যে পরে অ্যালাউ করবে তখন কি হবে? তখন আপনার আবার আপনার হিসাব অনুযায়ী ইবিটি যেটা হবে, ওদের হিসাব অনুযায়ী ট্যাক্স অথরিটির হিসাব অনুযায়ী আর্নিং বিফোর ট্যাক্স তার চেয়ে কমে যাবে। কমে গেলে দিন শেষে আপনি ওই লম্বা সময়ে 10 বছর বা 20 বছরে ট্যাক্স আসলে সমানই দিতেছেন, কিন্তু আপনার মেথডের সাথে ট্যাক্স অথরিটির অ্যালাউয়েবল মেথড না মিলার কারণে আপনাকে হয়তোবা ট্যাক্স আর্লি দিয়ে দিতে হচ্ছে, বা আপনি পরে দিচ্ছেন। যদি আর্লি দিয়ে দেন তখন সেই আর্লি অংশটুকু কে আমরা বলতেছি হচ্ছে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট।
আর যদি এমন হইতো যে ট্যাক্স অথরিটির হিসাব অনুযায়ী এটা 3.6 না, এটা আপনি 2 মিলিয়ন দিলেই হয়ে যাচ্ছে, তাহলে আপনার কি হতো, আপনি 2 মিলিয়ন দিতেন, 1 মিলিয়ন কম দিতেন, এই 1 মিলিয়ন যে কম দিতেন ওইটা তখন আপনার হয়ে যেত লায়াবিলিটিস। তার মানে দুইটা জিনিস এখানে, ডিটি অ্যাসেট আর ডিটি লায়াবিলিটিস। All liabilities that are not classified as current are considered to be non-current or long-term liabilities. So long-term financial liabilities. Typical long-term financial liabilities include loans, borrowing from the banks, notes or bond payable. Liabilities such as loans payable, bonds payable are usually reported at amortized cost on the balance sheet. At maturity, the amortized cost of bond will be equal to the face value of the bond. So amortized cost এর যে বিষয়টা সেটা হচ্ছে এরকম যে আমরা বন্ডের ফেস ভ্যালু হচ্ছে $10 মিলিয়ন, আপনাকে 20% ডিসকাউন্টে আপনার কাছে ইস্যু করা হয়েছে, 20% ডিসকাউন্ট, তার মানে 2 মিলিয়ন ডিসকাউন্ট দেওয়া হয়েছে, আপনি কিনলেন কত, $8 মিলিয়ন। অথবা এটা যেহেতু লায়াবিলিটিস, আপনি ইস্যু করলেন $8 মিলিয়ন, কিন্তু আপনার এটা ফেস ভ্যালু কত, ফেস ভ্যালু হচ্ছে 10 মিলিয়ন। আপনার এই বন্ডটা যদি হয় হচ্ছে 5 ইয়ারের বন্ড, 5 বছর পরে আপনাকে কিন্তু $10 মিলিয়ন দিতে হবে, প্লাস আপনি যে কোনো ইন্টারেস্ট বা যাই দিচ্ছেন, কুপন পেমেন্ট আপনি যেটাই দিচ্ছেন সেটা কিন্তু এই $10 মিলিয়ন উপরে হবে, তাই তো? এই যে 2 মিলিয়ন আপনি ডিসকাউন্টটা দিচ্ছেন, এটা প্রত্যেক বছর যেটা হবে অ্যামোর্টাইজ হবে, অর্থাৎ আপনি 8 মিলিয়ন এখন কত, 8 মিলিয়নে আপনার 8 মিলিয়ন হচ্ছে ফেয়ার ভ্যালু বা 8 মিলিয়নে ইস্যু হয়েছে, তাই তো? প্রত্যেক বছর আপনার 5 বছরের হইলে এই 2 মিলিয়নের 20% অফ 2 মিলিয়ন হচ্ছে কত, 0.4 মিলিয়ন করে আপনার প্রত্যেক বছর এটা অ্যাড আপ হইতে হইতে কি হবে, এখানে আপনি ইয়ার 1-এ আপনি যখন 8 মিলিয়নের সাথে 0.4 মিলিয়ন অ্যাড আপ করলেন, কত হলো, 8.4 মিলিয়ন। তারপরে 8.4 এর সাথে আপনি আবার 0.4 অ্যাড আপ করলে কত হয়, 8.8 মিলিয়ন। এইভাবে করে আপনার 5th ইয়ার যখন শেষ হবে তখন কি হবে, এটা 10 মিলিয়ন হয়ে যাবে। অর্থাৎ আপনার রিটেন ডাউন ভ্যালু বা আপনার রিপোর্টেড ভ্যালু বা অ্যামোর্টাইজড কস্ট যেটা, সেটা আপনার ইকুইভ্যালেন্ট হবে হচ্ছে গিয়ে আপনার ফেস ভ্যালুর ইকুইভ্যালেন্ট হবে। Liabilities such as loans payable, bonds payable are usually reported at amortized cost on the balance sheet. At maturity, the amortized cost of bond, যেটাকে amortized cost কে আমরা কি বলি, carrying amount ও বলে থাকি, will be equal to face value of the bond. এখন ডিটি অ্যাসেট আমরা একটু আগে দেখলাম, এখন আমরা দেখবো হচ্ছে ডিটি লায়াবিলিটি। ডিটি লায়াবিলিটি কখন হবে, আপনি ক্যালকুলেট করছেন আপনার ইনকাম স্টেটমেন্ট অনুযায়ী ইনকাম ট্যাক্স এক্সপেন্স হচ্ছে 3 মিলিয়ন, কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স অথরিটি একটা সুযোগ দিছে অ্যাক্সেলারেটেড ডেপ্রিসিয়েশনের, যে আপনি প্রথম দিকে একটু বেশি করে ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারবেন। বেশি করে ডেপ্রিসিয়েশন চার্জ করলে কি হবে, আপনার ইনকাম কম হবে, ইনকাম কম হলে ট্যাক্স কম দিতে হবে, তাই তো? ধরেন আপনি এই সুযোগটা নিলেন, ট্যাক্স অথরিটির দেওয়া সুযোগটা আপনি নিলেন, নিয়ে আপনি একটু বেশি ডেপ্রিসিয়েশন চার্জ করলেন, তাতে আপনার ট্যাক্স আসলো হচ্ছে $2 মিলিয়ন। এখন ট্যাক্স অথরিটিতে আপনি ট্যাক্স রিটার্ন যেটা সাবমিট করলেন ওই অনুযায়ী আপনার ট্যাক্স হচ্ছে $2 মিলিয়ন। আপনি কি করবেন, $2 মিলিয়ন পে করবেন। এখন $2 মিলিয়ন পে করলেন, কিন্তু আপনি তো ট্যাক্সের কস্ট কত, আপনার ইনকাম স্টেটমেন্টে কত চার্জ করছেন হচ্ছে $3 মিলিয়ন। তো বাকি $1 মিলিয়ন কি হবে, সেটা আপনার ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি হিসাবে লায়াবিলিটিজ এর মধ্যে শো করবে, যে আমি এখন দিই নাই, ভবিষ্যতে এটা দিতে হবে। ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি রেজাল্ট ফ্রম টেম্পোরারি টাইমিং, এখানে একটা শব্দ ইম্পর্টেন্ট, এটা কি, টেম্পোরারি টাইমিং ডিফারেন্স। টেম্পোরারি টাইমিং ডিফারেন্স কেন বলতেছি, এই যে ডেপ্রিসিয়েশনটা আপনি অ্যাক্সেলারেটেড ডেপ্রিসিয়েশন আপনাকে সুযোগটা দেওয়া হয়েছে, এইটা কি অ্যাক্সেলারেটেড ডেপ্রিসিয়েশন, আপনি যখন বেশি বেশি করে প্রথম দিকে করবেন আপনার অ্যাসেট তো হিসাব অনুযায়ী কি হবে, শেষ হয়ে যাবে তাড়াতাড়ি, যখন শেষ হয়ে যাবে তখন তার আপনি ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারবেন না, দিন শেষে কিন্তু খরচটা সমানই,
মানে আপনি ট্যাক্স অথরিটির হিসাব অনুযায়ী আর আপনার হিসাব অনুযায়ী আপনি ওভার দ্য লাইফ অফ দ্য অ্যাসেট আপনি টোটাল খরচটা সেমই আপনি করতেছেন। অনলি থিং ইজ যে আপনি আপনার অ্যাকাউন্টিং হিসাব অনুযায়ী একভাবে খরচটা চার্জ করে যাচ্ছেন ইয়ারলি, আর ট্যাক্স অথরিটির রিটার্নের সময় আপনি ডিফারেন্ট ভাবে করতেছেন, যেই কারণে কি হইতেছে যে দুইটার হিসাবে ট্যাক্সের পরিমাণটা ডিফারেন্ট হচ্ছে। এখন আপনাকে যদি আপনার ইনকাম স্টেটমেন্ট অনুযায়ী যা হয় তার থেকে কম এখন দিতে হয়, তাহলে আপনি বাকি অংশটুকু যতটুকু কম দিলেন ওইটুকু আপনি ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি হিসেবে শো করবেন। আর যদি এমন হয় যে আপনি যতটুকু আপনার হিসাব অনুযায়ী আসতেছে তার থেকে বেশি দিতে হচ্ছে, তখন আপনি বেশি অংশটুকু ডেফার্ড ট্যাক্স অ্যাসেট হিসেবে শো করবেন। তো ডেফার্ড ট্যাক্স অ্যাসেট যাবে কোথায়? নন কারেন্ট অ্যাসেটের মধ্যে। আর ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি কোথায় যাবে? নন কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে। Temporary timing differences between a company's income as reported for tax purposes and income as reported for financial statement purposes. Deferred tax liabilities are defined as the amount of income taxes is payable in future period in respect to taxable temporary differences. Describe components of shareholders equity. Shareholders equity component গুলা কি কি? What is equity? Equity হচ্ছে asset minus liabilities. সেটা কি? Owners residual claim on company's asset. So equity component mainly 6টা, 6 main components of equity. একটা কি? Capital contributed by owners বা common stock বা issued capital, অর্থাৎ শেয়ার হোল্ডাররা বা ওনাররা যেই টাকাটা ইনভেস্ট করছে কোম্পানিতে সেটাকে আমরা বলতেছি ক্যাপিটাল কন্ট্রিবিউটেড বাই ওনার্স বা কমন স্টক বা ইস্যুড ক্যাপিটাল। আরেকটা কি হতে পারে? প্রেফার্ড শেয়ার। আর যদি কোনো প্রেফার্ড শেয়ার ইস্যু করে টাকা কালেক্ট করা হয় তখন সেটাকে বলা হচ্ছে প্রেফার্ড শেয়ার। প্রেফার্ড শেয়ারটা মূলত একটা হাইব্রিড ইনস্ট্রুমেন্ট, এটাকে বলা হয় হচ্ছে না ইকুইটি না ডেব্ট, দুটার মাঝামাঝি একটা জিনিস। আর ট্রেজারি শেয়ারসটা কি? ট্রেজারি শেয়ার হচ্ছে যদি কোম্পানি টাকা দিয়ে বাজার থেকে কোনো শেয়ার পারচেজ করা হয় তখন সেটাকে বলা হচ্ছে ট্রেজারি শেয়ার। Treasury share or treasury stock or own shares repurchased, shares in the company that have been repurchased by the company and are held as treasury shares rather than being cancelled. The company is able to sell these shares again বা রিইস্যু করতে পারে। তো ট্রেজারি শেয়ার হিসেবে যখন করেন, মনে করেন কোম্পানির 5 কোটি শেয়ার বাজারে আছে, কোম্পানির কাছে এখন ক্যাশ আছে, কোম্পানি মনে করতেছে যে বাজারে আমাদের শেয়ারটা আন্ডার ভ্যালুড অবস্থায় আছে, সো কোম্পানি কি করলো? ডিভিডেন্ড না দিয়ে এই টাকাটা দিয়ে 1 কোটি শেয়ার পারচেস করে নিল 5 কোটি থেকে, করে এটা ক্যান্সেলও করলো না, এখন ক্যান্সেল না করে রেখে দিল। তখন কিভাবে সে বুক করবে? তখন সে সেটাকে দেখাবে হচ্ছে অ্যাজ ট্রেজারি স্টক বা ট্রেজারি শেয়ার হিসেবে দেখাবে। এই শেয়ারটা ভবিষ্যতে যদি আবার কখনো দরকার হয় কোম্পানি আবার ইস্যু করতে পারে। আবার আরেকটা কাজও করতে পারতো, পারচেস করার পরে সে এটা ক্যান্সেল করে দিতে পারতো। তো ক্যান্সেল করে দিলে ও রিইস্যু যে করা যায় না তা না, নতুন করে আবার শেয়ার ইস্যু করা যায়, বাট এটা যদি ক্যান্সেল না করে রেখে দেয় তাহলে ইস্যু করাটা ইজি, যে কারণ এটা তো সেটা আছেই, জাস্ট হচ্ছে কি আবার তারা সেল করে দিল। এটাকে বলা হচ্ছে ট্রেজারি শেয়ার। তাহলে ক্যাপিটাল কন্ট্রিবিউটেড, কমন স্টক, প্রেফার্ড স্টক, ট্রেজারি শেয়ার, 3টা জিনিস দেখলাম। তারপর কি থাকতে পারে? রিটেইনড আর্নিংস। রিটেইনড আর্নিংসটা কি? প্রত্যেক বছর আপনার যে প্রফিট হচ্ছে, এই প্রফিটের যেই অংশটুকু আপনি ডিভিডেন্ড, ধরেন আপনার $10 মিলিয়ন প্রফিট হয়েছে, আপনি $3 মিলিয়ন ডিভিডেন্ড হিসেবে দিলেন, $7 মিলিয়ন রেখে দিলেন ইয়ার 1-এ, ইয়ার 2-তে গিয়ে আরো $5 মিলিয়ন রাখলেন, তাহলে ইয়ার 2 এর শেষে আপনার রিটেইন আর্নিংস কত? 7 + 5, $12 মিলিয়ন। অর্থাৎ যত বছর ধরে কোম্পানি অপারেটিং সেখানে আপনার আর্নিং থেকে ডিভিডেন্ড দেওয়ার পরে যে টাকাটা রেখে দেওয়া হচ্ছে সেটাকে আমরা রিটেইনড আর্নিংস হিসেবে শো করে থাকি আন্ডার ইকুইটি। অ্যাকুমুলেটেড আদার কম্প্রিহেন্সিভ ইনকাম, আপনার রিটেইনড আর্নিংসটা আসে কোথা থেকে? নেট ইনকাম থেকে, তাই তো? কিন্তু নেট ইনকামের পরে আরো কিছু আইটেম
স্পেশালি 4 ধরনের আইটেম আপনার নেট ইনকামের পরে চার্জ করা হয় বা হচ্ছে বুক করা হয় বা অ্যাকাউন্ট ফর করা হয়, সেই আইটেমগুলোরও আপনার কি হতে পারে যে লস হইতে পারে অ্যাকুমুলেটেড, অথবা হচ্ছে অর্থাৎ প্রত্যেক বছর বছর কি হতে পারে লস অ্যাড হইতে পারে বা ইনকাম আর্নিং অ্যাড হইতে পারে। তখন ওটা আমরা কিভাবে শো করব? আমরা তখন ওটাকে শো করব অ্যাকুমুলেটেড আদার কম্প্রিহেন্সিভ ইনকাম, ওসিআই হিসাবে বা আদার রিজার্ভ হিসাবে। The cumulative amount of other comprehensive income or loss. The term comprehensive income includes both net income, which is recognized on the income statement and is reflected in retained earnings. Other comprehensive income, which is not recognized as part of the income and is reflected in the accumulated other comprehensive income. আরেকটা হচ্ছে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট বা মাইনরিটি ইন্টারেস্ট, দ্য ইকুইটি ইন্টারেস্ট অফ মাইনরিটি শেয়ার হোল্ডার্স ইন দ্য subsidiary company that have been consolidated by the parent company but are not fully owned by the parent company. আচ্ছা, নন কন্ট্রোলিং ইন্টারেস্ট বা মাইনরিটি ইন্টারেস্ট, এটাও আমরা ইকুইটির পার্ট হিসেবে শো করি কখন? যখন হচ্ছে ইকুইটি ইন্টারেস্ট অফ মাইনরিটি শেয়ার হোল্ডার্স ইন দ্য সাবসিডিয়ারি কোম্পানি। ধরেন হচ্ছে এবিসি একটা কোম্পানি, ওর ধরেন একটা সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে XYZ। এখন এবিসি ধরেন XYZ এর ওন করে হচ্ছে 90%, বাকি 10% ওন করে হচ্ছে আদার শেয়ার হোল্ডাররা। আদার্স হচ্ছে আদার হোল্ড করে কত? 10%। কিন্তু যখন আমরা অ্যাকাউন্টসটা তৈরি করি তখন কি হয়? এবিসি অ্যাকাউন্টসটা তৈরি করার সময় যেহেতু এটা সাবসিডিয়ারি কোম্পানি, ওর সবকিছু, ওর না অ্যাসেট লায়াবিলিটিস সবকিছু আপনার এখানে অ্যাড হয়ে যায়, এবিসি কোম্পানির অ্যাকাউন্টস এর মধ্যে চলে আসে। তো চলে আসলে এই অ্যাকাউন্টস এর মধ্যে চলে আসছে 100%, কিন্তু ওন করে কত পার্সেন্ট? 90%। বাকি 10% কারা ওন করে? মাইনরিটি ইন্টারেস্ট হোল্ডাররা। যেই কারণে আপনার এই 10% যে মাইনরিটি শেয়ার হোল্ডাররা, এটা আপনার আন্ডার ইকুইটির মধ্যে এটা শো করা হয়, না হলে আপনার অ্যাকাউন্টটা মিলবে না। কেন মিলবে না? আপনারা দেখেন, ধরেন এবিসি কোম্পানির অ্যাসেট, এখানে ধরেন আমরা এবিসি কোম্পানির অ্যাসেট আর এখানে XYZ কোম্পানির অ্যাসেট। ধরেন এবিসি কোম্পানির অ্যাসেট আছে হচ্ছে $10 মিলিয়ন, XYZ কোম্পানির অ্যাসেট আছে হচ্ছে ধরেন $15 মিলিয়ন। টোটাল আমরা অ্যাসেট এবিসি কোম্পানির অ্যাকাউন্টসটা তৈরি করার সময় টোটাল অ্যাসেট তৈরি দেখাচ্ছে হচ্ছে $25 মিলিয়ন। লায়াবিলিটিস ধরেন এবিসি কোম্পানির আছে $2 মিলিয়ন আর XYZ কোম্পানির আছে $5 মিলিয়ন। তাহলে আপনার লায়াবিলিটিস টোটাল আমরা কত শো করতেছি? $7 মিলিয়ন। এখন আমরা যখন টোটাল এখানে কত অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস $7 মিলিয়ন, ও এখানে আরেকটা জিনিস আছে হচ্ছে ইনভেস্টমেন্ট, 25 প্লাস 7 হচ্ছে $32 মিলিয়ন। এইখানে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে গিয়ে এর নেট অ্যাসেট কত? এবিসি কোম্পানির নেট অ্যাসেট হচ্ছে 8 মিলিয়ন আর XYZ কোম্পানির নেট অ্যাসেট হচ্ছে 10 মিলিয়ন। আচ্ছা, এখানে টোটাল কত? 8 প্লাস 10 হচ্ছে 18 মিলিয়ন, আর এখানে মাইনাস 7 মিলিয়ন মাইনাস, এটা হচ্ছে 7 মিলিয়ন মাইনাস হলে 18 মিলিয়ন। সো এই পর্যন্ত আপনার কিন্তু ঠিক আছে। কি ঠিক আছে? আপনার হচ্ছে নেট অ্যাসেট, এটা কি কম্বাইন্ড। এখন আমরা যখন ইকুইটিটা শো করব, ওর ইকুইটি হচ্ছে 8 মিলিয়ন। সো এবিসি কোম্পানি কিন্তু ইকুইটি 8 মিলিয়ন আর হচ্ছে নেট অ্যাসেট 8 মিলিয়ন, তার মানে হচ্ছে আপনার বোথ সাইড অফ দ্য ব্যালেন্স শিট মিলে গেছে। XYZ কোম্পানির আপনি আলাদাভাবে যদি করেন ওর হচ্ছে 10 মিলিয়ন, এইটাতেও কোনো প্রবলেম নাই। কিন্তু আমরা যখন কম্বাইন্ড দেখাবো
কম্বাইন্ড দেখেন এটা যদি এবিসি কোম্পানি হয় তাহলে আমরা শো করবো হচ্ছে কি 8 মিলিয়ন, তাহলে তো মিলে না, 10 মিলিয়নের একটা গ্যাপ রয়ে গেছে। এই 10 মিলিয়নের মধ্যে আপনার যে গ্যাপটা আছে সেখানে আপনি যেটা হবে যে এখানে যে ইনভেস্টমেন্ট, এই 10 মিলিয়নের মধ্যে ধরে 90% হোল্ড করে হচ্ছে এবিসি, তাহলে এবিসির ইনভেস্টমেন্ট কত, এবিসির ইকুইটি এখানে হচ্ছে 9 মিলিয়ন, তাহলে 9 আর 8 হচ্ছে 17 মিলিয়ন। 1 মিলিয়নের গ্যাপ এখনো রয়ে গেছে। এই 1 মিলিয়নের যে গ্যাপটা রয়ে গেছে, কেন রয়ে গেছে, এই 1 মিলিয়নটা আপনার হোল্ড করে কারা, মাইনরিটি শেয়ার হোল্ডাররা। এই গ্যাপটা ফিল আপ করার জন্যই আপনার ইকুইটির আন্ডারে এই নন কন্ট্রোলিং ইন্টারেস্টটা আনতে হয়। এই নন কন্ট্রোলিং ইন্টারেস্ট হচ্ছে আমাদের কোনো সাবসিডিয়ারি কোম্পানি যদি থাকে, সেখানে যদি এমন হয় যে আমরা 100% ওন করি না, বা প্যারেন্ট কোম্পানি 100% ওন করে না, তখন যতটুকু ওন না করে ওই অংশটুকু নন কন্ট্রোলিং ইন্টারেস্ট বা মাইনরিটি ইন্টারেস্ট হিসেবে ইকুইটির আন্ডারে দেখানো হয়। টু টুলস অফ অ্যানালাইজিং দ্য ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট অ্যানালাইজ করার জন্য আমরা দুইটা টুল ইউজ করতে পারি। একটা হচ্ছে কমন সাইজ অ্যানালাইসিস, তার মানে হচ্ছে কি আপনার অ্যাবসলিউট ফিগার গুলোকে পার্সেন্টেজে আমরা কনভার্ট করে নিতে পারি। আরেকটা হচ্ছে ব্যালেন্স শিটের আমরা কিছু রেশিও ইউজ করতে পারি। তো কমন সাইজ অ্যানালাইসিস অফ ব্যালেন্স শিট, কমন সাইজে কি হয়, ফার্স্ট টেকনিক, ভার্টিক্যাল কমন সাইজ অ্যানালাইসিস ইনভলভস স্টেটিং ইচ ব্যালেন্স শিট আইটেম এজ এ পার্সেন্টেজ অফ টোটাল অ্যাসেটস। Common size statements are useful in comparing companies' balance sheet composition over time and across companies in the same industry. আমরা এই যে এই এক্সাম্পলটা যদি দেখি তাহলে ইজি হবে। এটা কি আমাদের অ্যাবসলিউট ফিগার, এ বি সি, তিনটা কোম্পানি, হ্যাঁ, তিনটা কোম্পানির কি আছে, অ্যাবসলিউট ফিগার গুলো দেওয়া আছে, তার ক্যাশ কত আছে, টোটাল অ্যাসেট কি আছে, লায়াবিলিটিস কি আছে, এভরিথিং আপনার অ্যাকচুয়াল ফিগার গুলো দেওয়া আছে। এখন আমরা কিন্তু কম্পেয়ার করাটা টাফ, কারণ সি কোম্পানির অ্যাসেট হচ্ছে 9,750,000, দ্যাট মিনস হচ্ছে 9,750,000, আর এ কোম্পানির অ্যাসেট হচ্ছে 3,250,000। এর সাথে বি কে কম্পেয়ার করা যাচ্ছে, কিন্তু এর সাথে তো সি কে কম্পেয়ার করা যাচ্ছে না। তো এই কম্পারিজনটাকে ইজি করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে এটা তো অ্যাবসলিউট 1000 ফিগারে আছে, সেটাকে আমরা পার্সেন্টেজ ফরম্যাটে নিয়ে আসতে পারি। দ্যাট মিনস কিসের পার্সেন্টেজ, আমরা এই যে টোটাল অ্যাসেটের পার্সেন্টেজ, এই টোটাল অ্যাসেটকে 100% ধরে আপনার এখন আমরা দেখতে পারি যে ওকে ক্যাশ কত, এর ক্যাশ হচ্ছে 30.8% ক্যাশ রাখতেছে, বি 6.2% রাখতেছে, সি হচ্ছে 30.8% রাখতেছে। তার মানে এখন আমরা কম্পারিজন করাটা ইজি হচ্ছে। এই কম্পারিজনটা আপনার ওই ক্রস সেকশন হইতে পারে, যে আমরা এ এর সাথে বি, বি এর সাথে সি, এভাবে আমরা কম্পেয়ার করার জন্য এটা ইজি হইতে পারে, বা টাইম সিরিজও হইতে পারে, যে এক ইয়ারের সাথে আরেক ইয়ারকে কম্পেয়ার করার জন্য এই আপনার কমন সাইজ, এটাকে বলা হয়েছে কমন সাইজ। এই যে পার্সেন্টেজ ফরম্যাটে নিয়ে আসে এটাকে বলা হয়েছে কমন সাইজ ব্যালেন্স শিট। তো কমন সাইজে নিয়ে আসলে আমাদের এই কম্পারিজনটা ইজি হয়ে থাকে। আরেকটা হচ্ছে আমরা রেশিও ইউজ করতে পারি, ঠিক আছে। তো ব্যালেন্স শিট রেশিওস facilitate time series and cross-sectional analysis of company's financial position. Balance sheet ratios are those involving balance sheet items only. তো ব্যালেন্স শিট রেশিও কোনগুলা, যেগুলা হচ্ছে গিয়ে যে রেশিও গুলা ক্যালকুলেট করার জন্য আমরা শুধুমাত্র ব্যালেন্স শিটের আইটেম গুলা ইউজ করি, তার মানে কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটিস, আপনার ইকুইটি, দেন হচ্ছে আপনার হচ্ছে গিয়ে নন কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট লায়াবিলিটিস, এগুলাকে ইউজ করে আমরা যে রেশিও গুলো ক্যালকুলেট করি সেগুলো হচ্ছে ব্যালেন্স শিট রেশিও। ব্যালেন্স শিট রেশিওস মেইনলি দুই রকম হইতে পারে, একটা হচ্ছে লিকুইডিটি রেশিও আর একটা হচ্ছে সলভেন্সি রেশিও। সো লিকুইডিটি রেশিও কি মেজার করে, মেজারিং কোম্পানির এবিলিটি টু মিট শর্ট টার্ম অব্লিগেশন। লিকুইডিটি রেশিও গুলো থেকে আমরা আইডিয়া করতে পারি যে কোম্পানিটার শর্ট টার্ম অব্লিগেশন মিট আপ করার ক্যাপাসিটিটা কেমন। আরেকটা হচ্ছে সলভেন্সি রেশিও, সলভেন্সি রেশিও গুলো থেকে আমরা বুঝতে পারি কোম্পানি লং টার্ম অব্লিগেশন মিট করার ক্যাপাসিটি কেমন। সো আমাদের এখানে কয়েকটা লিকুইডিটি রেশিও দেওয়া আছে। একটা হচ্ছে কি কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও কি, কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। এখানে কি ইন্ডিকেট করে, এবিলিটি টু মিট কারেন্ট লায়াবিলিটিস, কারেন্ট লায়াবিলিটি মিট করার ক্যাপাসিটিটা শো করে কারেন্ট রেশিও দিয়ে। আরেকটা হচ্ছে কুইক রেশিও, বা যেটাকে আমরা এসিড টেস্ট রেশিও বলে থাকি।
সেটা কিভাবে আমরা করি, ক্যাশ প্লাস মার্কেটেবল সিকিউরিটিজ প্লাস রিসিভেবলস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। এখানে আমরা কি শো করে, এবিলিটি টু মিট কারেন্ট লায়াবিলিটিস। এটা আরেকভাবেও করা যায়, সেটা হচ্ছে এই যে এই অংশটুকু ক্যাশ প্লাস মার্কেটেবল সিকিউরিটিজ প্লাস রিসিভেবলস, এটাকে আমরা ডিফারেন্ট ভাবেও করতে পারি যে কারেন্ট অ্যাসেটস মাইনাস ইনভেন্টরিজ। তার মানে হচ্ছে আপনার কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি থাকে, ক্যাশ থাকে, মার্কেটেবল সিকিউরিটিজ থাকে, রিসিভেবলস থাকে আর ইনভেন্টরিজ থাকে। কুইক রেশিও বা অ্যাসিড টেস্ট রেশিও ক্যালকুলেট করার সময় আমরা কি করি, আমরা হচ্ছে ইনভেন্টরিটাকে আমাদের ওই অ্যাসেটের মধ্যে আনি না। কেন আনি না, কারণ অনেক সময় ইনভেন্টরিটা বিক্রি করাটা একটু ডিফিকাল্ট হয়, যে কারণে ওটা বাদ দিয়ে হিসাব করা হয়। তো ডিনোমিনেটরটা নিউমারেটরে চেঞ্জ হচ্ছে, কিন্তু ডিনোমিনেটরে কোনো ধরনের চেঞ্জ হচ্ছে না। এটা কি করে, এটাও সেম, এবিলিটি টু মিট কারেন্ট লায়াবিলিটিস। ক্যাশ রেশিও, ক্যাশ বলতে হচ্ছে ক্যাশ প্লাস মার্কেটেবল সিকিউরিটিজ ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস, এবিলিটি টু মিট কারেন্ট লায়াবিলিটিস। সো এই তিনটা মেইনলি লিকুইডিটি রেশিও। আর সলভেন্সি রেশিও হচ্ছে লং টার্ম ডেট টু ইকুইটি। লং টার্ম ডেট টোটাল যা লং টার্ম ডেট আছে ওইটাকে আমরা টোটাল ইকুইটি দিয়ে ডিভাইড করলে পরে আমরা যেটা পাই সেটা হচ্ছে লং টার্ম ডেট টু ইকুইটি রেশিও। এটা কি ইন্ডিকেট করে, ফাইন্যান্সিয়াল রিস্ক এন্ড ফাইন্যান্সিয়াল লেভারেজ। ডেট টু ইকুইটি, টোটাল ডেট ডিভাইডেড বাই টোটাল ইকুইটি। প্রথমটা কি ছিল, লং টার্ম ডেট ডিভাইডেড বাই টোটাল ইকুইটি। এখন হচ্ছে টোটাল ডেট, এর মধ্যে কারেন্টও আছে লং টার্মও আছে, দুই ধরনের ডেট অ্যাড করার পরে সেটাকে টোটাল ইকুইটি দিয়ে ডিভাইড করলে আমরা কি পাই, আমরা বলছি ফাইন্যান্সিয়াল রিস্ক এন্ড ফাইন্যান্সিয়াল লেভারেজ। টোটাল ডেটের মধ্যে কি থাকে, টোটাল ডেট রেশিও হচ্ছে টোটাল ডেট ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। এই ক্ষেত্রে ইকুইটির জায়গায় কি আসতেছে, অ্যাসেট আসতেছে। এটাও সেম জিনিস, ফাইন্যান্সিয়াল রিস্ক এবং ফাইন্যান্সিয়াল লেভারেজ মিন করে। ফাইন্যান্সিয়াল লেভারেজ রেশিও, লেভারেজ রেশিওটা আসলে আমাদের, আমরা যেই ক্ষেত্রে দেখেন আমাদের এখানে যে রেশিও গুলো থাকে, এই রেশিও গুলোর কোনোটা দেখা যায় যে আমাদের ডিফারেন্ট ভাবেও ক্যালকুলেট করা হয়। বাট ফর সিএফএ এক্সাম আমরা সিএফএ ইনস্টিটিউটের যে বুকে যেটা আছে সেটাই ফলো করব। ঠিক আছে, যেমন ফাইন্যান্সিয়াল লেভারেজ, দেয়ার আর আদার ওয়েজ টু ক্যালকুলেট অ্যাজ ওয়েল, বাট আমরা যখন সিএফএ পরীক্ষার জন্য করব তখন টোটাল অ্যাসেট ডিভাইডেড বাই টোটাল ইকুইটি।